আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যখন ফিজিক্সে বিভিন্ন বইয়ের এমসিকিউ সলভ করতে যাও, তোমরা এমসিকিউর সলিউশন পেয়ে থাকো, কিন্তু সেটার ব্যাখ্যা তোমাদের কাছে থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা এমসিকিউ সলভ করতে গিয়ে সলিউশন ঠিকভাবে বুঝতে পারো না। এই কারণে তোমাদের জন্য নিয়ে আসছি এইচএসসি ফিজিক্স ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার শাহজাহান তপন স্যারের বইয়ের অল চ্যাপ্টার এমসিকিউ সলভের প্লেলিস্ট। আশা করি এই প্লেলিস্টটি তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। এরকম ভিডিও যদি আরো পেতে চাও, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকে আমরা শাহজাহান তপন স্যারের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারের সকল এমসিকিউ সলভ করব। দেখো প্রগুচ্ছ। ফার্স্ট কোশ্চেন, কোন বস্তু আলো দ্রুতিতে চলে এর ভর। আচ্ছা, ভরের আপেক্ষিকতা থেকে আমরা কি জানি? m equals to m naught divide root over 1 minus v square by c square. এটা হচ্ছে ফর্মুলা। সো আলো দ্রুতিতে চলে, দ্যাট মিনস v equals to হবে c। সো v equals to যদি c হয়ে যায়, তাহলে এখানে আসবে m naught divide root over 1 minus c square divide c square। c square c কাটাকাটি গেলে এখানে চলে আসবে কি m naught divide root over 1 minus 1, that means m naught divide 0, that means infinity। তাহলে অ্যান্সারটা কি হবে? অসীম হবে। 2 নাম্বার, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাকে কি বলা হয়? এটা অবশ্যই হবে জড় প্রসঙ্গ কাঠামো। শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি c এর মান কি হয়? এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে দুইটা তত্ত্ব আছে। এখানে একটা বিশেষ তত্ত্ব আর একটা হচ্ছে সার্বিক তত্ত্ব। সো এটা হচ্ছে বিশেষ তত্ত্বের দ্বিতীয় স্বীকার্যে আইনস্টাইন বলছেন শূন্যস্থানে সকল জড়প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি c এর মান একই থাকে। তারপর 4 নাম্বার, সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ কেমন থাকে? এটা হচ্ছে বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য এবং সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ একই রূপে থাকে। একটি আলোকউৎস দর্শকের দিকে c/4 বেগে গতিশীল। দর্শকের কাছে আলোর বেগ কত প্রতীয়মান হয়? আলোর বেগের তো আসলে কোনো চেঞ্জ নাই, আলোর বেগ তো অলওয়েজ সেম থাকে এবং সেটা কি c, মিন্স 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 6 নাম্বার, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে এর ভরের কি হবে? আচ্ছা, আমরা সার্বিক তত্ত্ব যে ছিল সেই সার্বিক তত্ত্ব সার্বিক তত্ত্ব সার্বিক তত্ত্ব আমরা কয়টা জিনিস জানি? 3টা জিনিস জানি। কাল ধীরগায়ন, কাল ধীরগায়ন, কাল ধীরগায়ন, সময় সংকোচন, সেটা হবে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন, তারপর হচ্ছে কি ভর বৃদ্ধি। সো কি, বস্তুর বেগ যদি বাড়ে তাহলে কি হবে? ভর বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সারটা কি হবে? বেড়ে যাবে। হয় গ। শূন্য ভরে কণিকার দ্রুতি কি হবে? এটা অলওয়েজ, শূন্য ভরে কণিকার দ্রুতি অলওয়েজ কি হবে? সি হবে। কিভাবে হয় দেখো, এটা আবারও আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করি। ভরের আপেক্ষিকতা সূত্রটা m equals to m naught divide root over 1 minus v square by c square। সো এখানে কি বলছে? শূন্য ভর, শূন্য ভর মিন্স এটা হচ্ছে নিশ্চল ভর, মানে m naught equals to 0।
সো এম নট যদি তুমি এখানে জিরো বসাও তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসে দেখো, এখান থেকে আসতেছে এম ইকুয়ালস টু m naught divide root over 1 minus v square by c square. সো এম নট কি হইতেছে জিরো, এম নট যদি জিরো হয়ে যায়, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে root over 1 minus v square by c square into m is equal to 0. জাস্ট এটাকে আমি এই পাশে গুণ করে দিছি। সো এখান থেকে কি এমটা নিচে চলে যাবে, এমটা যদি নিচে চলে যায় আলটিমেটলি এই পাশে হয়ে যাবে জিরো। সো রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু আসবে জিরো। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। সো আলটিমেটলি এখান থেকে ভি ইকুয়ালস টু সি আসবে, ঠিক আছে। সো কি এখান থেকে পেলাম, অ্যান্সার হবে সি। এস ও এস প্রাইম জড়পসং কাঠামোতে আলোর বেগ যথাক্রমে সি ও সি প্রাইম। এস কাঠামো এস প্রাইম কাঠামো সাপেক্ষে এক্স অক্ষ বরাবর বেগে গতিশীল হলে নিচের কোনটি সঠিক। দেখো এখানে বলে দিছি, কিন্তু এখানে অনেক কিছু বলছে, কিন্তু এখানে একটা জিনিস বলছে জড়পসং কাঠামোতে। সো জড়পসং কাঠামোতে আলোর বেগ অলওয়েজ সেম থাকে, দ্যাট মিনস সি আর সি প্রাইম কি সেম হবে। অ্যান্সারটা কি হবে, গ। আইনস্টাইনের স্থির ভরশক্তি সমীকরণ কোনটি? 9 নাম্বার। আচ্ছা, আইনস্টাইনের ভরশক্তির সূত্রটা কি ছিল, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, তাই না? সেখানে বলছে স্থির ভরশক্তি, স্থির ভরশক্তি বলতে বুঝাইছে স্থির অবস্থায় ভর শক্তি কত। তাহলে স্থির অবস্থায় বস্তুর ভর হচ্ছে এম নট, আর শক্তি হবে ই নট। তাহলে আলটিমেট অ্যান্সারটা কি হবে, ই নট ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, নয়ের ক। কোন বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তুর নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট, একে কি বলা হয়? একে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। একে কি বলা হয়? একে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। এবং এটা ফর্মুলাটা কি ছিল, এটা ফর্মুলাটা ছিল L equals to L naught root over 1 minus v square by c square. যেখানে always যেখানে always যেখানে always L less than L naught। 13 নাম্বার, একটি মেসন কণার নিশ্চল অবস্থায় গড় আয়ু, নিশ্চল অবস্থায় দ্যাট মিনস এটা হবে টি নট। কণাটি যদি 0.98 সি বেগে, আচ্ছা এটা হচ্ছে ভি, তাহলে এর গড় আয়ু কত হবে, দ্যাট মিনস এখানে টিটা বের করতে বলছে, ঠিক আছে, টিটা কত। সো আমরা সূত্র অনুযায়ী কি জানি, আমরা সূত্র অনুযায়ী জানি হচ্ছে E equals to T naught divide root over 1 minus V square by C square. সো এখান থেকে যেটা লেখা যায়, T naught হচ্ছে কত, 30 ইন্টু 10 ইনভার্স 8, আর ডিভাইড কত হবে, রুট ওভার 1 মাইনাস, দেখো এখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে কি লেখা যায়, 0.98 স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। সো সি স্কোয়ার কাটাকাটি যাবে, জাস্ট 0.98 স্কোয়ার থাকবে। সো 0.98 স্কোয়ার। সো এটা ভ্যালু কত আসে একটু দেখি আমরা, 30 10 ইনভার্স 8 divide root over 1 minus 0.98 স্কোয়ার, এটা আসতেছে 1.5 ইন্টু 10 ইনভার্স 6। সো এটাকে আলটিমেটলি করা যায় 150 ইন্টু 10 ইনভার্স 8, ঠিক আছে। ওকে, সো অ্যান্সারটা কি হবে, 4। আচ্ছা পরেরটা দেখো, 12 নম্বর, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্য জনে এত বেগে নিক্ষেপ করা হলো, দ্যাট মিনস এটা হচ্ছে বি, এর দৈর্ঘ্য কত মনে হবে। সো মিটার স্কেল, দ্যাট মিনস এটা কি নিশ্চল দৈর্ঘ্য, নিশ্চল দৈর্ঘ্যটা কি হবে, এল নট ইকুয়ালস টু 1 মিটার। সো আমাকে কি বের করতে বলছে, এখান থেকে এলটা বের করতে বলছে, তাই না। সো আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি, ফর্মুলা অনুযায়ী আমরা জানি এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখানে এল নট কত, 1 মিটার, তাহলে এখানে রুট ওভার 1 মাইনাস ভি, এখানে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ব্র্যাকেট এখানে কি আসবে, স্কোয়ার। 10 টু দি পাওয়ার 8 কাটাকাটি গিয়ে এখানে কি থাকবে, 1 মাইনাস রুট ওভার 1, সরি এখানে 1 না, 1 ইন্টু রুট ওভার 1 মাইনাস
2.6 ডিভাইড 3.8 স্কোয়ার। সেটা আমরা যদি ক্যালকুলেটর যদি করি দেখি কি আসে। 1 ইন্টু রুট ওভার 1 মাইনাস 2.6, যেটা হবে 3.8, এটা হবে 3, এটা কিন্তু 3 হবে, সরি। 1 মাইনাস 2.6 ডিভাইড 3 স্কোয়ার ইকুয়ালস টু কি আসতেছে 0.149 আসতেছে, মানে 0.4, এটা আসতেছে 0.499 মিটার। খ নাম্বারটা হবে অ্যান্সার। 13 নম্বর, একটা ইলেকট্রন এত বেশি গতিশীল, ভি দেওয়া আছে, এর চলমান ভর কত। দ্যাট মিনস এখান থেকে আমাদের এম নটটা বের করতে হবে, ঠিক আছে। ইলেকট্রন নিশ্চয় ভর দেওয়া আছে কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটা হচ্ছে কি এম নট। আমাদের কি বের করতে হবে, চলমান ভর। দ্যাট মিনস কি এমটা বের করতে হবে, এমটা বের করতে হবে, এম নট না, এমটা বের করতে হবে। সো ফর্মুলা যে আমরা কি জানি, ফর্মুলা অনুযায়ী আমরা জানি এম ইকুয়ালস টু এম নট ডিভাইড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। সো এম নোটের ভ্যালু কত, এম নোটের ভ্যালু হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 ডিভাইড এখানে রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু কত 0.99, এখানে স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। সো সি স্কোয়ার সি কাটাকাটি যাবে, আলটিমেটলি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আসতেছে 9.1 10⁻31 ডিভাইড রুট ওভার 1 মাইনাস 0.99 স্কোয়ার ইকুয়ালস টু কি আসতেছে, ইকুয়ালস টু আসতেছে, এই যেটা হবে অ্যান্সার, ঘ নাম্বারটা। ঠিক আছে, 13 ঘ। আচ্ছা, এরপর দেখো 14 নাম্বার, কোন দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ 5.5 ইন্টু 10⁻10 কিলোওয়াট আওয়ার, রূপান্তরিত ভরের পরিমাণ কত কিলোগ্রাম। দ্যাট মিনস আমাদেরকে শক্তিকে ভরে কনভার্ট করতে হবে। তো শক্তিকে ভরে কনভার্ট করার সূত্রটা কি, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। সো আলটিমেটলি যেহেতু আমাদের এমটা বের করতে হবে, তাহলে এম ইকুয়ালস টু কি হবে, ই ডিভাইডেড বাই সি স্কোয়ার। ঠিক আছে। সো এটা থেকে আমরা যেটা করতে পারি, দেখো এখানে ই এর ভ্যালুটা কত আছে, 5.5 ইন্টু 10⁻11। সো আমাদের এটাকে জুলে কনভার্ট করতে হবে। সো আমরা যেটা জানি 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল। ঠিক আছে। সো এটার সাথে গুণ হবে কি 3.6 ইন্টু 10⁻6, এখানে ডিভাইড কি হবে, ডিভাইড হবে ডিভাইড হবে সি স্কোয়ার। তাহলে এখানে 3 ইন্টু 10⁸ স্কোয়ার। সো এটা আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে কি আসতেছে দেখো, 5.5 10⁻11 ইন্টু 3.6 10⁻6 ডিভাইড 3 এক্সপোনেনশিয়াল 8 স্কোয়ার ইকুয়ালস টু 22 কেজি। তাহলে অ্যান্সারটা কি হবে, 22 কেজি। ঠিক আছে। এরপর দেখো 15 নাম্বার, কোন একটি বস্তুর কণার গতিশক্তি নিশ্চল শক্তির সমান হলে কোনটি সঠিক। আচ্ছা, সো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় আমরা একটা শক্তি সূত্র শিখছি, সেটা হচ্ছে মোট শক্তি ই ইকুয়ালস টু গতিশক্তি প্লাস নিশ্চল শক্তি। যেখানে ই হচ্ছে মোট শক্তি, ই হচ্ছে গতিশক্তি, আর এম নট সি স্কোয়ার হচ্ছে কি নিশ্চল শক্তি। আর মোট শক্তিকে আমরা লিখতে পারি কি, মোট শক্তিকে আমরা লিখতে পারি এম সি স্কোয়ার। তাহলে এম সি স্কোয়ার ইকুয়ালস টু কি, আচ্ছা টি কি বলছে এখানে, গতিশক্তি নিশ্চল শক্তি কি সেম, তাহলে এখানে টি ইকুয়ালস টু কি হবে এম নট সি স্কোয়ার। দ্যাট মিনস এখানে টি ইকুয়ালস টু কি হবে এম নট সি স্কোয়ার। সো এম নট সি স্কোয়ার, তাহলে এখানে প্লাস কি হবে এম নট সি স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু এম নট সি স্কোয়ার। সি স্কোয়ার কাটে যাবে,
তাহলে আলটিমেটলি কি আসতেছে এম ইকুয়ালস টু 2m নট। তাহলে অ্যান্সারটা কি হবে খ। এরপরটা দেখো 16 নাম্বার, 1u বা 1 amu, এখানে ভরটা দেওয়া আছে, মানে 1 am এর ভ্যালুটা কত সেটা দেওয়া আছে। ভরের সমতুল্য শক্তি কত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, সো আমরা সূত্র অনুযায়ী কি জানি, মানে সমতুল্য শক্তিটা বের করতে বলছে, দ্যাট মিনস এখানে ভরকে শক্তিতে কনভার্ট করতে বলছে। সেম ভাবে আমরা আবার সূত্র যেটা জানি কি ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। সো এম কত, এম দেওয়া আছে এটা 1.6605 ইন্টু 10 ইনভার্স 27, এখানে ইন্টু কত হবে 3 × 10⁸ স্কোয়ার, স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা যদি এখানে না করি, এটা যদি এখানে করি, দেখো এখান থেকে কি আসতেছে, আমরা সূত্র অনুযায়ী কি জানি ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। তো এম এর ভ্যালুটা কত দেওয়া আছে 1.6605 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু সি কত 3 × 10⁸ স্কোয়ার। তাহলে ইকুয়ালস থেকে কি আসতেছে 1.6605 10 ইনভার্স 27 ইন্টু 3 × 10⁸ স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে আসতেছে 1.5 ইন্টু 10 ইনভার্স 10 জুল। আচ্ছা, সো এটা আমাকে বের করতে বলছে ইলেকট্রন ভোল্টে, ঠিক আছে, ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে। ইলেকট্রন ভোল্টে যদি বের করতে বলেন, আচ্ছা, জুলের সাথে ইলেকট্রন ভোল্টের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.60 10 ইনভার্স 19 জুল, ঠিক আছে। সো জুলকে যদি আমাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হয়, তাহলে জুলে আমি যে ভ্যালুটা পাবো সেটার সাথে জাস্ট 1.60 10 ইনভার্স 19 কি করে দিব, ভাগ করে দিব। ভাগ করে দিলে এখান থেকে কি আসবে, ভাগ করে দিলে এখান থেকে আসবে 9.34 ইন্টু 10⁸ ইলেকট্রন ভোল্ট। তাহলে অ্যান্সারটা কি হবে 16 হবে ক। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘুড়ি ধীরে চলে, এই ঘটনাকে কি বলে। আচ্ছা, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘুড়ি ধীরে চলে, এই ঘটনা কি বলে। আচ্ছা, আমরা জানি কি যে আবার কোশ্চেনটা পড়ি, দেখো স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘুড়ি ধীরে চলে, এই ঘটনাকে কি বলে, এটাকে বলে কাল দীর্ঘায়ন। আমরা কি জানি অলওয়েজ কি জানি আমরা, যে কালটা কি হয় দীর্ঘায়িত হয়, দ্যাট মিনস এল গ্রেটার দেন হয় এল নট, ঠিক আছে, এল গ্রেটার দেন হয় এল নট। আচ্ছা সরি, এল না, এখানে আসবে টি, সরি, এখানে আসবে কি টি গ্রেটার দেন হয় কি টি নট, এবং সূত্রটা কি আসে টি ইকুয়ালস টি নট ডিভাইড রুট ওভার 1 - v² / c², ঠিক আছে। অ্যান্সারটা কি হবে কাল দীর্ঘায়ন। 17 হইব কি গ। তারপর দেখো কার পরীক্ষায় ইথার অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। আচ্ছা, মাইকেলসন মোল্ডের পরীক্ষায় ইথার অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। যদি এখানে বলতো যে কে ইথারের অস্তিত্ব ভুল দাবি করেন, সেটা হবে আইনস্টাইন, ঠিক আছে। কিন্তু যেহেতু পরীক্ষা ভুল বলছে, সেটা হবে মাইকেলসন মোল্ডে। নেক্সট 19 নাম্বার, একজন মহাকাশচারী তার গতির সাহায্যে 60 লাইট ইয়ার দূরত্বকে 48 লাইট ইয়ার অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন, এই জন্য তার বেগ হতে হবে, মানে বেগটা বের করতে বলছে। আচ্ছা, আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য কি হয়, সংকোচন হয় না, কি হয় দৈর্ঘ্য, কি হয় দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি হয় দৈর্ঘ্য, দৈর্ঘ্য হয় সংকোচন। এটা দৈর্ঘ্য যদি সংকোচন হয়, তাহলে এই অনুযায়ী আমরা কি জানি এল লেস দেন হয় এল নট, এল লেস দেন হয় এল নট। তাহলে এল লেস দেন যদি এল নট হয়, তাহলে আমাকে এখানে বের করতে হবে কোনটা এল কোনটা এল নট। সো দেখো এল লেস দেন হয় এল নট, কারণ কি দৈর্ঘ্য সংকোচন হয়। সো এল কোনটা হবে, এল হবে কম, তাহলে এটা হবে এল, আর যেটা বেশি সেটা হচ্ছে এল নট, তাহলে এটা হবে এল নট, ঠিক আছে। সো এখন তো সিম্পল, জাস্ট এখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা কি এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 - v² / c²। ওকে, সো এই ফর্মুলা যদি আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করি, সো এই ফর্মুলা যদি আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কি পাইতেছি আমরা, দেখো এল এর ভ্যালু কত, সূত্র কি এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 - v² / c²। তাহলে সূত্রটা কি, সূত্র না, ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে 48, এখানে 48 ইকুয়ালস টু হবে 60, তাহলে এখানে রুট ওভার কত হবে 1 - v² / c²।
সো দেখো এখান থেকে কি বের করতে পারি আমরা, 48/60, তারপরে স্কোয়ার করে দেই ইকুয়ালস টু আসবে কি 1 - v² / c²। সেখান থেকে আসবে কি v² / c² ইকুয়ালস টু, দেখো এখান থেকে যদি করি এটা 48/60 ব্র্যাকেট স্কোয়ার। দেখো v²/c² আমরা এ পাশে নিয়ে আসলাম আর এটাকে আমরা এ পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। সো তা যদি করি এটা ভ্যালু আসতেছে, এটা ভ্যালু আসতেছে 16/25, এখানে আসবে 1 - 16/25, এখান থেকে কি আসতেছে 9/25। আলটিমেটলি এর থেকে কি পেতেছি আমরা, এর থেকে আমরা পেতেছি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে v/c ইকুয়ালস টু 3/5। আলটিমেটলি এখানে আসতেছে v ইজ ইকুয়াল টু 0.6c, ঠিক আছে। 3/5 কত আসে 0.6c। আচ্ছা, সো দেখো এখানে 0.6 এর দুটো অপশন আছে, একটা অপশন আরেকটা অপশন আছে, এটা একটা হলো বেশি একটা হলো কম। এখন দেখো আমরা কি জানি দৈর্ঘ্য কি সংকোচন হয় না, দ্যাট মিনস বেগ যত বৃদ্ধি পাবে, বেগ যত বৃদ্ধি পাবে দৈর্ঘ্য তত কি হবে, হ্রাস পাবে, তাই না। আর বেগ যত হ্রাস পাবে দৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে। সো এখানে যদি বলছে 48 লাইট ইয়ার অপেক্ষা কম দূরত্বে পরিণত করলে, দ্যাট মিনস কি দূরত্বটা কমবে, দ্যাট মিনস কি এলটা কি কমবে, তাহলে সম্পর্কটা কি হবে, এল যদি কমে তাহলে কি ভিটা কি বাড়বে, দ্যাট মিনস 0.6c যেটা আছে এটা থেকে বেশি হবে বেগ, ঠিক আছে। তাহলে 0.6c অপেক্ষা বেশি, তাহলে অ্যান্সারটা কি হবে ক, 19-এর ক। মাইকেলসন মোল্ডের পরীক্ষায় ব্যতিচার নকশার অপসারণের পরিমাণের রাশিমালা কোনটি? 20 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে দেখো কি, এটা ডিরেক্ট মুখস্থ করবা, এটা কি করবে ডিরেক্ট মুখস্থ করবে, এটা অ্যান্সার হচ্ছে গ। কোন বস্তু আলোর সমান বেগে গতিশীল হলে কোন স্থির কাঠামো সাপেক্ষে তার, আচ্ছা। সো ভর দৈর্ঘ্য সময় তিনটার আপেক্ষিক আপেক্ষিক সূত্র থেকে আমরা জানি, এখানে একটা আছে √1 - v²/c², এটা আছে তাই না। সো আলোর বেগের সমান যদি হয় তাহলে এখানে v = c হবে, তো তা যদি হয় তাহলে যদি বসে তার আলটিমেট এখানে আসবে 0 চলে আসবে। সো আমরা সূত্র এখান থেকে লিখতে পারি m = m0, তাহলে এখানে ডিভাইড করতে হবে 0, দ্যাট মিনস এটা কি হবে ইনফিনিটি, তাহলে ভর অসীম হবে, রাইট। তারপর l = কি হবে l0 ইন্টু কত 0, দ্যাট মিনস lটা কি হবে 0, তাহলে এটা হবে না। তারপরে সময়, তাহলে এখানে t = t0 ডিভাইড কত 0, দ্যাট মিনস এটা কি হবে ইনফিনিটি হবে। এটা কত হবে, এটা কত হবে, এটা হবে ইনফিনিটি হবে। তাহলে অ্যান্সারটা কি 3 নাম্বারটা ঠিক আছে। অ্যান্সারটা কি হবে 1 আর 3, 1 আর 3, দ্যাট মিনস খ নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, খ নাম্বারটা হবে অ্যান্সার, তাহলে 21-এর খ। তারপর দেখো এটা হচ্ছে 22 নাম্বার, এটা হচ্ছে 22 নাম্বার। ভরের আপেক্ষিকতা থেকে আমরা জানি, দেখো ডিরেক্ট সূত্র, সূত্রটা কি এই যে এটা হলো সূত্র। ওকে, তাহলে এটা যদি সঠিক হয় তাহলে এটা সঠিক হবে, তাহলে কি 2 3 হবে, তাহলে অ্যান্সারটা কি হবে খ, ঠিক আছে। তাহলে 22-এর কি হবে খ। তারপর দেখো এটা হচ্ছে 23 নাম্বার, এটা হচ্ছে 23 নাম্বার। ওকে, একটি রকেট কত দ্রুতিতে চলে, দ্যাট মিনস ভি বের করতে বলছে। দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে, আদি দৈর্ঘ্য মিনস কি l0, আর এই দৈর্ঘ্য কত l, তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে l = l0 ডিভাইড কত 4, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা সূত্র অনুযায়ী জানি l = l0 √1 - v²/c²। সো l কত l0 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু l0 √1 কত 1 - v²/c²। সো l0 l0 কাটাকাটি যাবে, সো l0 l0 যদি কাটাকাটি যায় এখান থেকে কি লেখা যায়, দেখো যদি স্কোয়ার করে দিলে এখানে চলে আসবে কি, এখানে চলে আসবে কি 1/16 ইকুয়ালস টু 1 - v²/c²। এখান থেকে লেখা যায় কি v²/c² ইকুয়ালস টু 1 - 1/16। তো আলটিমেটলি এখান থেকে লেখা যায় v/c ইকুয়ালস টু √15/16, 15 ডিভাইড কি হবে 16, তাহলে আলটিমেটলি এখান থেকে লিখতে পারতেছি কি, এখান থেকে লিখতে পারতেছি এটা সেম v ইকুয়ালস টু √15 ডিভাইডেড বাই 4 ইন্টু কত হবে c, তো এটা যদি বের করে কি আসবে √15 ডিভাইড 4 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল 8, তাহলে এটা অ্যান্সারটা হবে 2.9, এটা অ্যান্সারটা হবে 2.90 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সারটা কি হবে ঘ, অ্যান্সারটা কি হবে ঘ, ঠিক আছে। আচ্ছা, তারপর
হচ্ছে 24। দুটি ফোটন কণা সি বেগে পরস্পর অভিমুখে ধাবিত হলে তাদের আপেক্ষিক বেগ হতে হবে। দ্যাট মিনস কি অভিমুখে ওরা গতিশীল। মিনস এখান থেকে একটা আসবে সি বেগে, আর দিক থেকে আসবে সি বেগে। তো বিপরীত দিক থেকে বা অভিমুখী যদি আসে তাহলে আপেক্ষিক বেগটা কি হবে, 2c। কিন্তু কোনো কিছুর বেগই আলোর বেগ সি এর চাইতে কি হতে পারে না, বেশি হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ বেগ হতে পারে সি। ক নাম্বারটা হবে না, এখানে অ্যান্সারটা কি হবে, ঘ। তাহলে 24-এর ঘ। আচ্ছা, তারপর দেখো 25, এটা হচ্ছে 25 নম্বর। ঠিক আছে। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 × 10⁸ বেগে ধাবমান মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তার বর্তমান বয়স কত? এই যে 55 বছর, এটা কিন্তু পৃথিবীর সাপেক্ষে সময়। ঠিক আছে, এটা পৃথিবীর সাপেক্ষে সময়। এটা কিন্তু প্রকৃত সময় না। কারণ পৃথিবীর সাপেক্ষে মহাকাশযানটা কি গতিশীল। তাহলে পৃথিবীর সাপেক্ষে যদি মহাকাশযানটা গতিশীল হয় তাহলে এটা কি হবে, অবশ্যই এটা কি হবে, প্রকৃত সময়টা হবে না। সো এটা হচ্ছে টি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, টি নটটা বের করতে হবে, তাই না? সো ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ফর্মুলা অনুযায়ী আমরা জানি টি ইকুয়ালস টু টি নট ডিভাইড রুট ওভার 1 - v² বাই সি স্কোয়ার। ইকুয়ালস টু এখান থেকে টি আমার কি বের করতে হবে, টি নটটা বের করতে হবে না। সো টি নট ইকুয়ালস টু হতে হবে টি রুট ওভার 1 - v² বাই সি স্কোয়ার। এখানে টি কত, 55, রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু কত, 2.6 × 10⁸ ডিভাইড সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸। এখানে ব্র্যাকেট কি হবে, স্কোয়ার। ওকে, এখানে ইকুয়ালস টু কি দেখা যায়, এটা যদি বের করি ভ্যালুটা 55 × রুট ওভার 1 মাইনাস, দেখো 10⁻10⁻, কাটাকাটি যায়, তাহলে 2.6 ডিভাইড 3 ব্র্যাকেট স্কোয়ার ইকুয়ালস টু, সো এখান থেকে এটা আসতেছে 27.44। ঠিক আছে, এত ইয়ার। বাট এটা কিন্তু তার বয়স না, তার বয়সটা কি করতে হবে, 30 সাথে যোগ করতে হবে। 30 সাথে যদি যোগ করি তাহলে এখানে আসবে কি 30 প্লাস 27.44। অ্যান্সারটি কি আসতেছে 57.44 ইয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটি কি হবে, গ। তাহলে 25-এর কি হবে, গ। তারপর হচ্ছে 26 নাম্বার, এটা কি, এটা হচ্ছে 26 নাম্বার। ওকে, পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 110 মিটার। উড়ন্ত অবস্থায়, রকেটের উড়ন্ত অবস্থা মিনস কি, চলমান অবস্থায়। তাহলে এটা কি হবে, এটা হবে এল নট, এটা হবে এল, এটা হবে এল নট, এটা হবে এল, এটা কি হবে, এটা হবে এল। ঠিক আছে, এটা হবে এল। রকেটের বেগটা বের করতে বলছে, দ্যাট মিনস ভিটা বের করতে বলছে। সো ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ফর্মুলা অনুযায়ী আমরা জানি এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² বাই সি স্কোয়ার। সো এখান থেকে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 1 - v² বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই এল নট স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে এটা যদি করি আমরা, এরপরে দেখো কি করা যায়। এখান থেকে আমরা কি পেতেছি, এখান থেকে আমরা কি পেতেছি, সেটা কোশ্চেনটা চলে গেছে। দেখো এখান থেকে আমরা কি পেতেছি, এখান থেকে আমরা পেতেছি 1 - v² বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এল ডিভাইড বাই এল নট স্কোয়ার, তাই না? আচ্ছা, সো এল এর ভ্যালু কত দেওয়া আছে, 100, এল এর ভ্যালু দেওয়া আছে 108.5। সো 1 - v² বাই সি স্কোয়ার ইকুয়ালস টু লিখে এখানে কত আসবে, 108.5, আর এল নট কত দেওয়া আছে, 110। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এটার ভ্যালু কত আসতেছে দেখি, এটার ভ্যালু কত আসতেছে, এটা ভ্যালু আসতেছে, এটা ভ্যালু আসতেছে 108.5 ডিভাইড 110 ব্র্যাকেট স্কোয়ার ইকুয়ালস টু কত আসতেছে এখানে, এখানে আসতেছে 0.9729। ওকে, সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে, 1 - 0.9729। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা কি করি, -1 যদি করি এখান থেকে, সেটা আসবে, কেটে আসবে, এটা আছে 0.027। সো আলটিমেট এখান থেকে আসবে কি, এখান থেকে যেটা আসবে দেখি, একটু ট্রাই করে দেখি, চলো দেখি যা আসে, এটা কি আসে দেখি, এটা কি আসে, এটা কি আসে দেখি। সো এখানে বি ইকুয়ালস টু আসবে কি, রুট ওভার 0.027 ইন্টু কত হবে, 3 × 10⁸, তাই না? সো এই ভ্যালুটা আমরা যদি বের করি, 3 এক্সপোনেনশিয়াল 8 দ্বারা গুণ করতে হবে।
সো এখানে অ্যান্সারটা আসবে 4.94 ইন্টু 10⁻7। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। অ্যান্সারটা কি হবে? গ। সরি, তাহলে এখানে 26-এর কি হবে? গ। ঠিক আছে, 26 হবে গ। ওকে। আচ্ছা, এরপরে ম্যাথটা হচ্ছে 27। এটা হচ্ছে কি 27 নাম্বার। ওকে, কোথায় আসছে? চুয়েট 12 আসছে। আচ্ছা, এখানে বলছে কি ম্যাসনের গড় আয়ু এত দেওয়া আছে, 0.8 সি বেগে গতিশীল ম্যাসনের গড় আয়ু কত? গতিশীল অবস্থায় বের করতে বলছে। সো এটা হবে টি। এখান থেকে আচ্ছা, এটা হবে টি নট। এখানে বের করতে বলছে কি টিটা বের করতে বলছে, আর এটা হচ্ছে ভি। সো সূত্র অনুযায়ী আমরা যদি করি, চলো এটা ট্রাই করি। এটা যদি ট্রাই করি, সো এখান থেকে কি আসবে? সূত্র অনুযায়ী আমরা কি জানি? সূত্র অনুযায়ী আমরা জানি হচ্ছে, আচ্ছা দেখো এই যে কোশ্চেনটা, তো সূত্র অনুযায়ী আমরা কি জানি? টি ইকুয়ালস টু টি নট ডিভাইড রুট ওভার কত হইব? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, রাইট? ওকে, সো এখান থেকে কি লেখা যায়? সো আমার এখান থেকে কি টিটা বের করতে হবে। তাহলে এখানে টি ইকুয়ালস টু কি আসবে? টি ইকুয়ালস টু আসবে এখানে 2 ইন্টু 10⁻8 ডিভাইড, এখানে কত হবে? রুট ওভার 1 মাইনাস 0.8 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড কত হইব? সি স্কোয়ার। সি স্কোয়ার কাটাকাটি যাবে, আলটিমেটলি এর ভ্যালুটা আসবে 2 10⁻8 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.8 স্কোয়ার ইকুয়ালস টু কত আসতেছে দেখি। এটা আসতেছে, এটা আসতেছে 3.33 ইন্টু 10⁻8। ঠিক আছে, যেটা কি হবে? গ। তারপর দেখো 28 নাম্বারটা কি বলতেছে। এটা হচ্ছে 28। 1 কেজি বস্তুকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করা হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? আচ্ছা, সো আমাকে ভরকে ডিরেক্টলি শক্তিতে কনভার্ট করতে হবে। তাহলে ফর্মুলাটা আমরা কি জানি? E ইকুয়ালস টু এমসি স্কোয়ার। ওকে, তাহলে এম এর ভ্যালু কত? 1 কেজি ইন্টু কত? 3 ইন্টু 10⁸8 স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কি আসতেছে? এটা ইকুয়াল টু আসতেছে 9 ইন্টু 10⁻16 এত জুল। আচ্ছা, সো আমরা জানি কি জুলের সাথে ইলেকট্রন ভোল্ট একটা সম্পর্ক আছে না? সেই সম্পর্কটা কি? 1 জুল ইকুয়ালস টু 1 জুল না, এখানে হবে কি 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻19 জুল। সো এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে আমাকে কি করতে হবে? 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করে দিতে হবে। যদি ভাগ করে দেই, তাহলে এখানে আসতেছে 5.625 ইন্টু 10⁻³ কত? 35 ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। আবার আমরা জানি কি, আবার আমরা জানি এক মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত? 10⁶ ইলেকট্রন ভোল্ট, তাই না? সো এটাকে আমার কি করতে হবে? 10⁶ দ্বারা ভাগ করে দিতে হবে। সো 10⁶ কে দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এখানে আসবে কি 5.625 ইন্টু 10⁻29 ইলেকট্রন ভোল্ট। তাহলে অ্যান্সারটা কি হবে? খ। আচ্ছা, এরপরটা দেখো 29 নম্বর। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান হবে। প্রস্থ বরাবর চলমান হলে দৈর্ঘ্যের কোনো সংকোচন হয় না, বলে দিছে। কি বলছে? প্রস্থ বরাবর যদি চলমান হয়, দৈর্ঘ্যের কোনো সংকোচন হবে না। প্রস্থ বরাবর চলমান হলে প্রস্থেরই সংকোচন হবে। ঠিক আছে, প্রস্থ বরাবর চলমান হলে প্রস্থেরই সংকোচন হবে। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান হলে ল্যাবের পরিমিত দৈর্ঘ্যের মান কত হবে? অ্যান্সার 1 মিটারই থাকবে। অ্যান্সার কি হবে? 1 মিটার হবে, কারণ প্রস্থ বরাবর যদি চলমান হয় তাহলে সেটা প্রস্থ বরাবর সংকোচন হয়, দৈর্ঘ্য বরাবর কোনো সংকোচন হয় না। দৈর্ঘ্য বরাবর যদি সংকোচন না হয় তাহলে 1 মিটার 1 মিটারই থাকবে। তাহলে অ্যান্সারটা খ। আচ্ছা, তারপর দেখো কি বলছে 30 নম্বর। কত বেগে চলে একটি স্পেসশিপ এর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে? এর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে। আসল দৈর্ঘ্য মিনস কি? এল নট। এখানে কি হবে? এল ইকুয়ালস টু এল নট ডিভাইড 2।
তাহলে সূত্র ফর্মুলা অনুযায়ী আমরা যদি লিখি L ইকুয়ালস টু L নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখানে আসবে কি হাফ চলে আসবে ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই 4। আলটিমেটলি এখানে লেখা যায় কত, ভি ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা যায় কত 3 ডিভাইডেড বাই 4 রুট ওভার এখানে আসবে কি সি, এখানে আসবে কি সি, তাহলে আলটিমেটলি এখানে আসবে কি রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 সি। অ্যান্সারটি কি হবে ঘ, 30 এর কি হবে ঘ। আচ্ছা তারপর দেখো কি বলছে, যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তবে এর ভর কি হবে। আলোর বেগে যদি ধাবিত হয় তাহলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভ্যালুটা কি আসবে জিরো আসবে, তাই না। এটা ভ্যালু যদি জিরো হয় তাহলে ভরটা কি হবে m ইকুয়ালস টু m নট ডিভাইডেড বাই জিরো, আলটিমেটলি কি হয়ে যাবে ইনফিনিটি। অ্যান্সারটি কি হবে গ, 30 কি হবে গ। নেক্সট 32 নম্বর দেখো, 10 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি নিয়ে চলমান ইলেকট্রনের ভর কত। আচ্ছা, সো মোট শক্তি একটা সূত্র আমরা কি জানি, মোট শক্তি একটা সূত্র আমরা জানি, মোট শক্তি একটা সূত্র আমরা জানি E ইকুয়ালস টু টি প্লাস এম নট সি স্কোয়ার, যেখানে ই হচ্ছে মোট শক্তি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এম সি স্কোয়ার ইকুয়ালস টু টি, টি হচ্ছে গতিশক্তি প্লাস আর এম নট সি স্কোয়ার হচ্ছে কি নিশ্চল শক্তি। সো 10 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে এখানে আমাদের কি গতিশক্তিটা দেওয়া আছে। সো প্রথমে গতিশক্তিকে আমরা জুলে কনভার্ট করি চলো। সো 10 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু, প্রথমে এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু, আমরা জানি কি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। সো এটাতে গুণ করে দিই তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল ইকুয়ালস টু কি আসতেছে দেখি, দেখো কি আসে গুণ করলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 into 1.6 exponent 10 inverse 19 equals to কি আসতেছে 1.6, আসছে 1.6 into 10 inverse 12 জুল। ওকে, সো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি টিটাকে আলাদা করতে পারি। দেখো টি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি এম নট এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আচ্ছা চলো এটাকে উপরে লিখি, এটাকে যদি আমরা উপরে লিখি এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, সূত্রটা কি লিখতে পারতেছি, সূত্রটা লিখতে পারতেছি P equals to mc square minus m naught c square। তো গতিশক্তি দেওয়া আছে কত 1.6 10 ইনভার্স 12, এটা হচ্ছে জুল ইকুয়ালস টু, দেখো সেখান থেকে আমাদের কি বের করতে বলছে, চলমান ইলেকট্রনের ভরটা বের করতে বলছে, দ্যাট মিনস এই এমটা বের করতে বলছে। সো এম নটের ভ্যালুটা কত, এম নটের ভ্যালুটা হচ্ছে, আচ্ছা চলো আগে আমরা এই করে নিই, সি স্কোয়ারটা এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে এম মাইনাস আসবে এম নট, ঠিক আছে। সো সি স্কোয়ার এখানে ভাগ করে দিই, তাহলে এম মাইনাস এম নট ইকুয়ালস টু 1.6 into 10 inverse 12 divided by 3 into 10 to the power 8 square। সো এখান থেকে কি আসবে, এখানে আমরা যদি লিখি m minus m naught equals to 1.6 10 inverse 12 divide 3 exponential 8 square। সো এখান থেকে আসতেছে 1.78 into 10 inverse 29। ওকে, সো m equals to কি আসতেছে 1.78 into 10 inverse 29 প্লাস হচ্ছে m নট। এখন দেখো অপশনে m নট দিয়ে দেওয়া আছে তাই না, অপশনে m নট দিয়ে দেওয়া আছে। সো চলো আমরা এটাকে, এটাকে আমরা m নটে কনভার্ট করি, তো এটাকে m নটে কিভাবে কনভার্ট করতে পারি। আচ্ছা m নট কি নিশ্চল ইলেকট্রনের ভর, তো নিশ্চল ইলেকট্রনের ভর কত, নিশ্চল ইলেকট্রনের ভর হচ্ছে m নট ইকুয়ালস টু 9.1 into 10 inverse 31 কেজি, ঠিক আছে। সো 1.78 কি করবো আমরা, 1.78 কে আমরা কি করব, সরি দেখো 1.78 into 10 inverse 29 ডিভাইড যেটা করবো আমরা 9.1 into 10 inverse 31, ঠিক আছে।
সো এটার ভ্যালু কত আসতেছে দেখি চলো। এটা ভ্যালু কত আসতেছে? এটা ভ্যালু আসতেছে 19.5, 19.5। তাহলে এটা ভ্যালু আসতেছে 19.5, আর নিচে যেটা করছি এটাই তো এম নট, তাই না? এটাই তো এম নট, তাই না? এটাই তো এম নট। দ্যাট মিনস আমরা যেটা করতে পারি এখান থেকে 1.7 ইন্টু 10 ইনভার্স 29, এটা ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 19.5 ইন্টু এম নট, তাই না? 19.5 এম নট। কিভাবে করতে পারি এটা যদি একটু আমি আরেকটু বলি, দেখো। চলো এম নটটা কেটে ফেলি, এটা দরকার নাই। আচ্ছা, দেখো এখান থেকে। আচ্ছা, সো এই 1.7 এর নিচে যেটা আছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31, এটাই তো এম নট, তাই না? তাহলে এটি ইকুয়াল টু কত আসতেছে 19.5। তাহলে আলটিমেটলি 1.78 ইন্টু 10 ইনভার্স 29 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 19.5 এম নট লিখতে পারি, তাই না? ওকে, সো এখানে এই এম ইকুয়ালস টু কি আসবে? এম ইকুয়ালস টু আসবে 19.5 এম নট প্লাস এম নট, ঠিক আছে? ইকুয়াল টু কি আসবে? ইকুয়াল টু আসবে তো 20.5 এম নট। এটা আসবে অ্যান্সার। দ্যাট মিনস অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 32 এর ঘ। তারপর নেক্সট দেখো 33 নম্বর। সি বাই রুট ওভার 3 বেগে চলমান কণার মোট শক্তি হলো। আচ্ছা, সি বাই রুট ওভার 3 বেগে চলমান কণার মোট শক্তি বের করতে বলছেন। সো মোট শক্তির সূত্র আমরা কি জানি? মোট শক্তির সূত্র আমরা জানি ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, তাই না? ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এটা হচ্ছে মোট শক্তির সূত্র। আচ্ছা, সো এখানে আমাদের এমটা দেওয়া নাই, কিন্তু অ্যান্সারটা এম নোটে দেওয়া আছে, তাই না? অ্যান্সারটা যদি এম নোটে দেওয়া থাকে, আচ্ছা, সো এখানে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ভরের আপেক্ষিকতা সূত্রটা। ভরের আপেক্ষিকতা সূত্র দিয়ে আমরা এম নোটটা বের করব। এম নোট এমটা বের করব, ঠিক আছে? এখান থেকে যদি এমটা যদি বের করি, তাহলে এম ইকুয়ালস টু লিখতে পারি এম নট ডিভাইড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, সো রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ইকুয়াল কি আসতেছে? রুট ওভার 1 মাইনাস, তাহলে এখানে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে কি সি বাই রুট ওভার 3, তাহলে আলটিমেট এখানে আসবে সি স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু সি স্কোয়ার কাটাকাটি যাবে, এটা ইকুয়াল আসবে রুট ওভার 2/3, ঠিক আছে? সো আলটিমেটলি ইকুয়াল অ্যান্সার লিখতে পারতেছি কত? এম নট ডিভাইড রুট ওভার 2/3। তাহলে আলটিমেটলি এটা আসতেছে কত? রুট ওভার 3/2 ইন্টু কত? এম নট, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে রুট ওভার 3/2 এম নট সি স্কোয়ার। তাহলে অ্যান্সারটা হবে খ, ঠিক আছে? 33-এর খ। তারপর নেক্সট দেখি 34। একটি গতিশীল ইলেকট্রনের ভর এমই হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, অপশনে দেওয়া আছে এমই গ্রেটার দেন এত, এমই ইকুয়াল টু এত, এমই লেস দেন এত, এমই লেস দেন এত। আচ্ছা, ঠিক আছে, আমরা কি জানি যে আহ ইলেকট্রনের নিশ্চল ভর হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আর আমরা জানি কি ভর বৃদ্ধি পায়, তাই না? বেগ বৃদ্ধি পেলে কি হয়? ভর বৃদ্ধি পায় না? বেগ বৃদ্ধি পেলে ভরটা বৃদ্ধি পায়। তাহলে নিশ্চল ইলেকট্রনের ভর যদি হয় 9.1 ইন্টু 10 ইনভার্স 31, তাহলে গতিশীল ইলেকট্রনের ভর অবশ্যই এটা থেকে বেশি হবে। এটা থেকে যদি বেশি হয় তাহলে অ্যান্সারটি হবে ক, 34-এর ক। নেক্সট 35। সি বাই রুট ওভার 2 বেগে চলমান, বেগ দেওয়া আছে ভি, এটা হচ্ছে ভি। চলমান একটি কণার গতিশক্তি কত? স্থির অবস্থায় কণাটির ভর দেওয়া আছে এম নট এবং ভ্যালুটা এম নটে দেওয়া আছে। কণার গতিশক্তি বের করতে বলছে, তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা জানি। গতিশক্তির ফর্মুলা আমরা জানি হচ্ছে টি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, তাই না? আচ্ছা, সো এখান থেকে যেটা করতে হবে, আমাদের এমটা বের করতে হবে আগে। ওকে, চলো আগে এমটা বের করে আসি। আগে আমরা এমটা বের করে আসি। তো দেখো, সো এখানে টি ইকুয়াল টু আমরা কি সি স্কোয়ার কমন নিয়ে ফেলতে পারি, তাহলে এম মাইনাস আসবে কি এম নট। ওকে, তাহলে সি স্কোয়ার। আচ্ছা, এমটা কি? চলমান চলমান কণার ভর না? সো এটা আমরা যদি ভরের আপেক্ষিকতা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আসবে। সো মাইনাস কি হবে? এম নট। তাহলে এটা ভ্যালুটা বের করি চলো। তাহলে এখানে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি আমি থেকে বের করি, তাহলে এখানে কি আসবে? রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু কত? সি বাই রুট ওভার 2, তাহলে এখানে আসবে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সি স্কোয়ার। কাটাকাটি যে আলটিমেট এখানে আসবে কত? রুট ওভার হাফ।
ওকে, সো আলটিমেটলি এখান থেকে যে ভ্যালুটা পেতেছি সেটা হচ্ছে সি স্কোয়ার ইন্টু এম নট ডিভাইড রুট ওভার হাফ মাইনাস কি আসতেছে এম নট ইকুয়াল অ্যান্সার লিখতে পারতেছি কত সি স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার হবে কত এম নট, এবার এম নট এখানে আসবে কত মাইনাস এম নট, এখানে আসবে কত মাইনাস এম নট, মাইনাস এম নট, ঠিক আছে। সো এখান থেকে যেটা করতে পারি, তারপরে এম নটটা কমন নিয়ে ফেলি, তাহলে এম নট সি স্কোয়ার এটা কমনে চলে আসলো, এখানে রুট ওভার টু মাইনাস ওয়ান, তাহলে রুট ওভার টু মাইনাস ওয়ানের ভ্যালুটা কত 0.414, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে 0.414 এম নট সি স্কোয়ার, অ্যান্সারটা হচ্ছে কত 35-এর ক। এরপর দেখো লরেন্স রূপান্তরে দুটি বুলেট ট্রেন প্রতিটি 300 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করলে উভয় ট্রেনে অবস্থিত দুটি ঘড়ির সময় পার্থক্য কত? এটা 36 নাম্বার। আচ্ছা, সো সো আমরা এখান থেকে যে জিনিসটা জানি, লরেন্স রূপান্তর অনুযায়ী ভি লেস দেন যদি সি হয়, এটা কি বেগ না? ভি লেস দেন যদি সি হয়, তাহলে দুইটা কাঠামোতে, মানে দুইটা কাঠামো বলতে কি দুইটা ট্রেন না, দুইটা ট্রেনে ঘড়ির সময়ের কোনো পার্থক্য হবে না, মানে সময়ের কোনো পার্থক্য হবে না। ধরো একটাতে যদি টাইম যদি টি থাকে, একটাতে টাইম যদি টি প্রাইম হয়, একটা যদি টাইম টি থাকে, একটাতে সময় যদি টি প্রাইম থাকে, তাহলে দুটো হয় ইকুয়াল, মানে সময়ের কত, সময়টি হচ্ছে জিরো, মানে পার্থক্য কত জিরো। অ্যান্সারটা কি হবে গ। নেক্সট 37 নাম্বার, প্যারিসে থাকা প্রমিত 1 কেজি ভরের একটি বস্তু রকেট করে 0.98 সি গতিতে ছুটে চললে প্রমিত ভর কত? এটা ভি দেওয়া আছে। সো আমাদের বের করতে বলছে কি এমটা বের করতে বলছে, তাই না? তাহলে এমটা বের করতে হবে, তাহলে সূত্র কি এম ইকুয়ালস টু এম নট ডিভাইড রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ইকুয়ালটাকে লিখতে পারি এম নট কত দেওয়া আছে ওয়ান, ডিভাইড এখানে রুট ওভার কত আসবে ওয়ান মাইনাস 0.98 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, কাটাকাটি যায়, আলটিমেট এর অ্যান্সারটা কি আসবে? এটা অ্যান্সারটা আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.98 স্কোয়ার, ঠিক আছে। সো অ্যান্সারটা হবে ক। কলগুচ্ছের লাস্ট ম্যাথ, এটা হচ্ছে 38 নাম্বার কোশ্চেন। 33 নম্বর কোশ্চেন, 1.8 ইন্টু 10⁻³ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন প্রোটনের ভর কত? তো প্রোটনের ভরটা এখান থেকে বের করতে বলছে, প্রোটনের স্থির অবস্থায় ভর দেওয়া আছে, দ্যাট মিনস কি এম নটটা দেওয়া আছে। সো এখানে বলছে গতিশক্তি সম্পন্ন প্রোটনের ভর কত, দ্যাট মিনস এখানে কি গতিশীল প্রোটনের ভরটা বের করতে বলছে, দ্যাট মিনস এখান থেকে এমটা আমার লাগবে, তাই না? ওকে, সো এটা যদি করি, আচ্ছা দেখো, সো গতিশক্তির সূত্রটা আমরা কি জানি? গতিশক্তির সূত্র জানি টি ইকুয়ালস টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, তাই না? সো টি এর ভ্যালু কত দেওয়া আছে, আগে টি এর ভ্যালুটা আমরা বের করি। টি এর ভ্যালুটা আমরা জুলে বের করি, 1.18 × 10⁻³ ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু হতে হবে 1.18 × 10⁻³ ইন্টু কত 1.6 10⁻19, এটা হবে তো জুল। এখানে আমরা দেখে আসছি, সেটা ভ্যালুটা বের করি আগে, 1.8 × 10⁻³ ইন্টু 1.6 ইন্টু 10⁻19, এখানে আসতেছে কত, এখানে আসতেছে 2.88 ইন্টু 10⁻16 জুল। সো এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে এখানে আসতেছে কত 2.88 ইন্টু 10⁻16 জুল ইকুয়ালস টু এম সি স্কোয়ার। সো আমাকে এখান থেকে বের করতে হবে কি, এমটা বের করতে হবে না? সো এখান থেকে যেটা করতে পারি, এমটা কমন নিয়ে ফেলি, এমটা কমন নিলে এখানে এমটা কমন যাবে না, সরি, এখানে সি স্কোয়ারটা কমন যাবে, এখানে সি স্কোয়ারটা আমরা কমন নিব। সি স্কোয়ার যদি এখান থেকে কমন নিই, তাহলে এখানে কত আসবে এম মাইনাস এম নট, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখান থেকে আহ এটা যদি এই পাশে নিয়ে আসি আর এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখান থেকে যেটা আসতেছে এম মাইনাস এম নট ইকুয়ালস টু 2.88 ইন্টু 10⁻16 ডিভাইডেড হতে হবে সি স্কোয়ার। তো এটা যদি ভ্যালুটা বের করি, তাহলে এখানে 2.88 ইন্টু 10⁻16 ডিভাইডেড বাই 3 এক্সপোনেনশিয়াল 8 স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস টু কি আসতেছে ভ্যালুটা, চলো দেখি ভ্যালুটা বের করি, যে এক্সপোনেনশিয়াল 8 স্কোয়ার। সো এটা ভ্যালুটা আসতেছে
আচ্ছা, সো এটার ভ্যালুটা দেখি কত আসতেছে। তো ভ্যালুটা আসতেছে হচ্ছে 3.2 ইন্টু 10 ইনভার্স 33, এত এই যে আর কি। তো আমার তো এটা বের করলে হবে না, আমার বের করতে হবে কি এমটা বের করতে হবে। তাহলে এম ইকুয়ালস টু কি লিখতে পারি, 3.2 ইন্টু 10 ইনভার্স 33 প্লাস কত এম নট। তাহলে এম নটের ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, 3.2 10 ইনভার্স 33 প্লাস এম নটের ভ্যালুটা কত, 1.673 ইন্টু 10 ইনভার্স 27। তাহলে এটা ভ্যালুটা কত আসতেছে এখানে, সুতরাং এম ইকুয়ালস টু কত আসতেছে দেখি। এটা ভ্যালুটা আসছে 1.673 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। এটি আসতেছে অ্যান্সার, ঠিক আছে, যেটা নিশ্চল ভর, স্থির ভর, ওইটাই আসলে গতিশীল ভর। এখানে এটা অ্যান্সার, ঠিক আছে। তো সেই সাথে আমাদের ক গুচ্ছটা শেষ। আচ্ছা, এখন আমরা সলভ করব খ গুচ্ছ। তো খ গুচ্ছের প্রথম কোশ্চেনটা দেখো, 1 নম্বর, দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়, দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় বিটা ক্ষয়ের জন্য। কি ক্ষয়ের জন্য? বিটা ক্ষয়ের জন্য। আচ্ছা, এরপর 2 নম্বর, সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি? সর্বাপেক্ষা মানে সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল, আচ্ছা দেখো, আমরা যে 4টা বল সম্পর্কে জানি তাদের শক্তিক্রম হচ্ছে, সবচেয়ে শক্তিশালী বল, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। কোন বল? সবল নিউক্লিয় বল। তারপর তারপর হচ্ছে তাড়িৎ চুম্বকীয় বল, তাড়িৎ চুম্বকীয় বল। তারপর তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। তো এখানে কোশ্চেন বলছে সবচেয়ে দুর্বল বল কোনটি, তো সবচেয়ে দুর্বল কোনটি? মহাকর্ষীয় বল। আর যদি কোশ্চেন থাকতো সবচেয়ে শক্তিশালী বল কোনটি, তাহলে সেটা হতো কি সবল নিউক্লিয় বল। আচ্ছা, এরপর সবল নিউক্লিয় বলে বাহক কণা নিচের কোনটি? সবল নিউক্লিয় বলে বাহক কণা কোনটি? সবল নিউক্লিয় বাহক কণা হচ্ছে গ্লুঅন, গ্লুঅন। আচ্ছা দেখো, সবল নিউক্লিয় বলে বাহক কণা হচ্ছে গ্লুঅন, গ্লুঅন। তারপরে তাড়িৎচুম্বকীয় বলের বাহক কণা হচ্ছে ফোটন, ফোটন। দুর্বল নিউক্লিয় বলে বাহক কণা কোনটি? দুর্বল নিউক্লিয় বলে বাহক কণা হচ্ছে বোসন, বোসন। আর মহাকর্ষীয় বলের বাহক কণা কোনটি? মহাকর্ষীয় বলে বাহক কণা হচ্ছে গ্রাভিটন, গ্রাভিটন। এগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এগুলো সবাই মুখস্থ করে ফেলবা। তো 3-এর অ্যান্সারটা কি হবে? গ। কোনটি মহাবিশ্বের মৌলিক বলে অন্তর্ভুক্ত নয়? তো মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত কোন বলগুলা? এই যে 4টা বল, 4টি বল হচ্ছে, 4টি বল হচ্ছে মৌলিক বল। এই যে সবল নিউক্লিয় বল, তাড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষীয় বল। তাহলে এখানে ঘাত বল কি নয়? মৌলিক বল অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এরপর 5 নম্বর, নিউট্রিনো ও বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে? আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে 5-এর খ, অবশ্যই খ। নিউট্রিনো ও বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে? এটা হবে কি দুর্বল নিউক্লিয় বল। কিন্তু এটা অপশনে দেওয়া আছে গ, কিন্তু আসলে এটা গ হবে না, এটা গ হবে না, এটা হবে খ। আচ্ছা, এরপর 6 নম্বর, ফোটনের কম্পাঙ্ক এফ হলো একটি ফোটনের ভরবেগ কোনটি? আচ্ছা, তো আমরা শক্তি সূত্রটা কি জানি, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ইকুয়ালস টু এইচ এফ। তো এম সি হচ্ছে ভরবেগ, আমরা জানি কি ভরবেগ হচ্ছে এম ভি, তাহলে ফোটনের ক্ষেত্রে এটি হয়ে যাবে এম সি। এম সি দিয়ে আমরা ভরবেগ প্রকাশ করব। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এম সি ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড, আচ্ছা এইচ এফ ডিভাইডেড বাই সি, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? খ। তারপর নেক্সট কোশ্চেন, 6650 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে ফোটনের গতিশক্তি কত? আচ্ছা, এটা বের করার ফর্মুলাটা কি? ই ইকুয়ালস টু এইচ এফ। এফ হচ্ছে কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবক।
তাহলে এখানে হবে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে জাস্ট এখানে আমরা ভ্যালুগুলো বসা দিই, এইচ এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10 ইনভার্স -34 ইন্টু সি এর ভ্যালু কত, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই এফ এর ল্যামডা ভ্যালু কত দেওয়া আছে, 6650 অ্যাংস্ট্রম। তাহলে 6650 ইন্টু 10 ইনভার্স 10, মানে আমরা জানি কি 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু কত, 10 ইনভার্স 10 মিটার। আচ্ছা, সেটা ভ্যালুটা কি আসতেছে দেখি তো, ভ্যালুটা কি আসতেছে ক্যালকুলেটর দিতে যদি দেখি আমরা, 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল 8 ডিভাইডেড বাই 6450 ইন্টু 10 ইনভার্স 10, এটা অ্যান্সার আসতেছে 2.99 ইন্টু, এই যেটা অ্যান্সার আসতেছে ক, সাথের ক। নেক্সট, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফটনের শক্তি কোনটি? মাত্র আমরা দেখলাম এইচসি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? এই যে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি তাড়িৎচুম্বকের তরঙ্গের শক্তি কত? সেম ফর্মুলা, E ইকুয়ালস টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এইচ এর এখানে বসে আগে 6.626 ইন্টু 10 ইনভার্স -34 ডিভাইডেড বাই, আচ্ছা, ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে, 10 ইনভার্স 10, মানে 1 অ্যাংস্ট্রম আর কি। সো এটা দেখি ক্যালকুলেটর করে, 6.626 ইন্টু 10 ইনভার্স -34 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল 8 ডিভাইডেড বাই, তাহলে এটা অ্যান্সার আসতেছে 1.98 ইন্টু 10 ইনভার্স 15। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা হবে ক, মায়ের ক। আচ্ছা, নেক্সট, কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককে নাম দেন কোয়ান্টাম? এটা হবে ম্যাক্স প্লাঙ্ক, এবং ম্যাক্স প্লাঙ্কই কিন্তু কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক, ঠিক আছে? ই ইকুয়ালস টু এইচ এফ সূত্রের প্রধান কণ কোনটি? এটি কিন্তু কোয়ান্টাম তত্ত্বের সূত্র, ঠিক আছে? তাহলে এটা হবে কি, প্লাঙ্ক। আচ্ছা, ফোটনের ক্ষেত্রে ফোটনের স্থির ভর শূন্য, ঠিক আছে? ফোটনের শক্তি ইকুয়ালস টু এইচ নিউ, ঠিক আছে? ফোটনের বেগ, ঠিক আছে? তিনটে রাইট, তাহলে অ্যান্সার কি হবে, ঘ। একগুচ্ছ এক রশ্মির একগুচ্ছ এক্স রশ্মির প্রতিটি ফোটনের কম্পাঙ্ক 3 ইন্টু 10⁷ হার্টজ। তাহলে এটা কি দেওয়া আছে, এফ দেওয়া আছে। সেখানে কি ফোটনের শক্তিটা বের করতে বলছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি জানি, ই ইকুয়ালস টু এইচ এফ। এইচ এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10 ইনভার্স -34 ইন্টু এফ এর ভ্যালু কত দেওয়া আছে, 3 ইন্টু 10⁷, 17 ইকুয়ালস টু কি আসে দেখি, তাহলে এটার অ্যান্সার আসতেছে কত, এটার অ্যান্সার আসতেছে 1.98 ইন্টু 10 ইনভার্স 16 তো জুল, ঠিক আছে? তো দেখি অপশন কোনটা দেওয়া আছে, এই যে দেখো 13 ক, ঠিক আছে? 13 কত হবে অ্যান্সার, 13 কত হবে অ্যান্সার। আচ্ছা, এরপর উদ্দীপক উল্লিখিত ফোটনের বেগ, আচ্ছা, যে কোনো ফোটনের বেগই কিন্তু আলোর বেগের সমান হয়, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়। তাহলে ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যাংস্ট্রম। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য আমরা চলো বের করি। তাহলে আমরা জানি কি একটা সূত্র, ই ইকুয়ালস টু এইচ এফ, আর একটা জানি কি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আমরা জানি কি, আচ্ছা, আমরা সূত্রটা কি জানি, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো এখান থেকে ল্যামডা সূত্রটা কি আসতেছে, ল্যামডা সূত্র আসতেছে ল্যামডা ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এফ। তাহলে সি এর ভ্যালু কত, 3 ইন্টু 10⁸, আর ল্যামডা ভ্যালু কত, 3 ইন্টু 10⁻17। তাহলে 3 3 কাটাকাটি যায়, 10⁻10⁻17 কাটাকাটি যায়, তাহলে নিচে আসবে কত, 10⁹ তাহলে আলটিমেট এর উপরে গেলে হবে কি, 10⁻−9। তাহলে এটা যদি আমি ইন্টু যদি 10⁻10 দিয়ে গুণ করে দিই, অ্যাংস্ট্রম করে দেই, এটা চলে আসবে কত, 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 10 অ্যাংস্ট্রম। তাহলে 2 নম্বরটা ঠিক আছে। ভরবেগ এত। আচ্ছা, চলো আমরা ভরবেগটা এখান থেকে হিসাব করি।
আচ্ছা, ভরবেগের সূত্রটা আমরা কি জানি? মাত্র দেখে আসলাম এমসি ইকুয়ালস টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? আচ্ছা, এটাই ছিল না সূত্র? আচ্ছা চলো দেখি তো, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি আসবে? এইচএফ। তাহলে এমসি ইকুয়ালস টু হতে হবে এইচএফ ডিভাইডেড বাই সি। আচ্ছা, ভরবেগ হচ্ছে এইচএফ ডিভাইডেড বাই সি আসবে এখানে, এইচএফ ডিভাইডেড বাই সি, এইচএফ ডিভাইডেড বাই সি। তো ভ্যালুটা চলো বসায় দিই। এইচএফ ভ্যালু কত? 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 ইন্টু এফ এর ভ্যালু কত দেওয়া আছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 17 ডিভাইডেড বাই কত হবে? সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। চলো বের করে দেখি কি আসে। আসতেছে কত? 6.626, এখানে আসতেছে 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 25 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 3 নাম্বারটা কি ঠিক আছে? তাহলে 1 2 3 তিনটে ঠিক আছে, ওকে। সো অ্যান্সারটা কি হবে? 14 ঘ। আচ্ছা, নেক্সট দেখো, প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মাত্রা হচ্ছে, আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মাত্রাটা বের করতে হবে। সো আমরা জানি কি ই ইকুয়ালস টু এইচ এফ, তাহলে এখান থেকে লিখতে পারি কত? এইচ ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এফ। তারপরে আমরা জানি কি এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ ইকুয়ালস টু কত? 1 বাই টি। সো এটা যদি এখানে বসে দিই তাহলে চলে আসবে কত? এইচ ইকুয়ালস টু চলে আসবে ই টি। আচ্ছা, সো এনার্জির মাত্রাটা কি? এনার্জির মাত্রা আমরা জানি কি ই ইকুয়ালস টু এফ এস, তাহলে এফ, তাহলে এখানে আসবে কত? এফ ইকুয়ালস টু কত? এম এ, তাহলে এম এ এস। তাহলে আমরা কি করি? একক থেকে মাত্রাটা বের করি না? তাহলে এটার এককটা কি আসবে? এটার এককটা হচ্ছে কেজি, তাহলে এখানে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর এটা হচ্ছে এস হচ্ছে কি দূরত্ব, তাহলে এটাও মিটার, এখানে হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। সো কেজিতে আমরা কি প্রকাশ করি? মাস, এম। মিটার কি? লেন্থ, তাহলে এল স্কোয়ার। সেকেন্ড কি? টাইম, তাহলে টি ইনভার্স 2। তাহলে ই হচ্ছে, তাহলে ই হচ্ছে এম এল স্কোয়ার ইনভার্স 2। আর এখানে টি আছে, তাহলে টি কি হবে? টি হবে ইনটু টি। আলটিমেটলি চলে আসবে কত? এম এল স্কোয়ার ইনভার্স 1। তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে খ। ঠিক আছে, ওকে। তারপর দেখো 16, তো দেখো 16, ই ল্যামডা প্রপোর্শনাল টি টু দি পাওয়ার 4 সূত্রের প্রদান করেন, এটা এই সূত্রের প্রদান করেন ভিন। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা। দেন কে ভিন দেন। ঠিক আছে, 16 ঘ। আচ্ছা, 17 নম্বর, একটি ফোটনের শক্তি 13.26 মেগা ইলেকট্রন ভোল্ট হলে কম্পাঙ্ক কত? আচ্ছা, চলো এটাকে আমরা আগে জুলে কনভার্ট করি। তাহলে 13.26 কে আমরা যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 6। আবার আমরা জানি কি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এটাকে 1.6 ইন্টু 10 ইনভার্স 20 দ্বারা গুণ করে দিলাম, তাহলে জুলে কত আসতেছে দেখি? 13.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 1.6 ইন্টু 10 ইনভার্স 19, ভ্যালু আসতেছে 2.1, 2.12 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু 10 ইনভার্স 12। ঠিক আছে, ইন্টু 10 ইনভার্স 12। এটা হচ্ছে এনার্জি সূত্র। সো এটা যদি এনার্জি সূত্র হয়, আচ্ছা, সো আমরা জানি কি ই ইকুয়ালস টু এইচ এফ, এখান থেকে আমরা কম্পাঙ্কটা বের করবো, তাহলে এফ ইকুয়ালস টু কত? ই ডিভাইডেড বাই এইচ হবে। তাহলে জাস্ট সূত্রগুলো ভ্যালুগুলো বসাই দিই। ই এর ভ্যালু কত আছে? 2.12 ইন্টু 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34। এর ভ্যালুটা কত আসতেছে? 2.12 ইন্টু 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34। এখান থেকে ভ্যালুটা আসতেছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এত হার্টস। ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? ঘ, 17 ঘ। আচ্ছা, এরপর 18 নম্বর,
প্রতিটি ইলেকট্রনের ভরবেগ কত? আচ্ছা, এটা মেইনলি আমরা করবো হচ্ছে ডি ব্রোগলি দিয়ে, ঠিক আছে? ডি, আচ্ছা ডি, ডি ব্রোগলি, ডি, ডি ব্রোগলি, ডি ব্রোগলি। তাহলে ডি ব্রোগলি সূত্র অনুসারে আমরা কি জানি? ভরবেগ পি ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে অ্যান্সারটি কি হবে? গ। আচ্ছা, এরপর দেখো, প্লাঙ্কের ধ্রুবকের একক নিম্নের কোন রাশির এককের সমান? আচ্ছা, এটা আমরা যেটা করবো, এটা আমরা অপশন চেক করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবক কি এইচ? তাহলে আমরা জানি কি ই ইকুয়ালস টু কত হচ্ছে এইচ এফ। এখান থেকে লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এফ। তাহলে প্লাঙ্কের ধ্রুবক কিন্তু শক্তির সেম হইব না, কখনই সম্ভব না, কারণ এনার্জি ডিভাইডেড বাই কম্পাঙ্ক হচ্ছে এইচ, তাই না? তো শক্তি কখনোই হইব না, তারপর কম্পাঙ্ক কম্পাঙ্ক হইব না, তারপর ভরবেগ আর কণিক ভরবেগ। তাহলে ভরবেগ হইতেছে কি এম, ভরবেগ হইতেছে কি এম সি, ভরবেগ হইতেছে এম সি। তাহলে এম সি যদি হয় তাহলে এটা হবে কি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা তো হইব না। দেখো ই গোস টু এটাকে আমরা কি লিখতে পারি? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা লিখতে পারি না? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এটা তো এইচ এর একক তো ই এর সমান হবে না, সি এর সমান হবে না, মানে সি না, সরি এম ভি, এম সি আর কি, এম সি ভরবেগ হইতেছে এম সি। তাহলে এম সির মতো হবে না, তাই না? কারণ আমরা জানি কি ই ইকুয়ালস টু হচ্ছে এম সি স্কোয়ার। তাহলে তাহলে এম সি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? এইচ এফ। তাহলে এখান থেকে এইচ এফ ইকুয়ালস টু তো এম সি স্কোয়ার। তাহলে এইচ তো কখনো ভরবেগের মতো হবে না এককটা, তাই না? তাহলে ভরবেগও সম্ভব না। তাহলে কি থাকলো? কৌণিক ভরবেগ। তাহলে অ্যান্সার ঠিক হবে ক। তোমরা অনেক সময় এমসিকিউ সলভ করতে গেলে দেখবা যে মেইন অ্যান্সারটা তোমরা জানো না, তখন যেটা করবো অপশনটা চেক করবা যে বাকি অপশনগুলো আসলে হইতেছে কিনা। তো এখান থেকে দেখা যাবে দুইটা বা তিনটা অপশন বাদ থেকে যাবে, একটা অপশন থেকে যাবে, তো এটা অ্যান্সার হবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট লাস্ট কোশ্চেন খগুচ্ছের, শক্তির কণা ধর্ম আছে এই ধরনের প্রবর্তককে, এই ধরনের প্রবর্তক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে? সেই সাথে আমাদের খগুচ্ছ শেষ হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো গগুচ্ছ। গগুচ্ছ ফার্স্ট কোশ্চেন, এক্স রশ্মি হচ্ছে, এক্স রশ্মি হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা মুখস্থ। এক্স রশ্মি হচ্ছে, সো এটা কি হবে? আর তরঙ্গ। এক্স রশ্মি কি? এক্স রশ্মি হচ্ছে তাড়িৎচুম্বকীয়, তাড়িৎচুম্বকীয়, তাড়িৎচুম্বকীয় আর তরঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এরপর 3 নাম্বার, ওয়ান অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী এক্স রশ্মি শক্তি কত? তাহলে এটা সূত্র কি? ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। জাস্ট ভ্যালু বসে দেই। এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা কত? 1 অ্যাংস্ট্রম, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে ভ্যালুটা কত আসতেছে? এটা ভ্যালুটা আসবে, এটা ভ্যালুটা আসবে 2 ইন্টু 10 ইনভার্স 15 জুল, 3 এর ক। ক্যালকুলেটর দিয়ে বের করবা, দেখবে এটা 3 এর ক আসবে। আচ্ছা, নেক্সট 4 নাম্বার, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি আবিষ্কার করেন রন্টজেন। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? রন্টজেন। 5, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত? আচ্ছা, তো আমরা সূত্র কি জানি? সি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো আমাদের কি বের করতে হবে? এফটা বের করতে হবে। তাহলে এফ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এফ কত? ল্যামডা কত? 3 অ্যাংস্ট্রম। তাহলে 3 ইন্টু 10 ইনভার্স 10। কারণ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 ইনভার্স 10 মিটার, ঠিক আছে? সেটা ভ্যালুটা কি আসবে? এখান থেকে 3 3 কাটাকাটি যেতেছে, তাহলে আলটিমেটলি এখানে আসবে কি 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার 18 হার্টস, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 18 হার্টস। অ্যান্সারটি কি হবে? 5 গ। নেক্সট, এক্স রশ্মি তাড়িৎচুম্বকের তরঙ্গ, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, তড়িৎ ক্ষেত্র দ্বারা এটা বিক্ষিপ্ত হয় না। 2 নাম্বার ভুল।
আলোর বেগে চলে, হ্যাঁ 3 নাম্বার রাইট। তাহলে 1 আর 3, তাহলে অ্যান্সারটা হবে গ। নেক্সট, দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটি নিচের কোনটি? সেটা হচ্ছে এক্স রশ্মি। এটা কিন্তু এক্স রে সংজ্ঞা, এটা এক্স রে ডেফিনেশন। দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে, আচ্ছা এটা এক্স রশ্মি। সেম কোশ্চেন 2 বার করছে, হ্যাঁ সেম কোশ্চেনে 2 বার করছে, ঠিক আছে। 7 8 সেম কোশ্চেন, তাহলে দুইটার অ্যান্সার এক্স রশ্মি। 9 নাম্বার, এক্স এর জন্য কোনটি সঠিক? এক্স এর জন্য কোনটি সঠিক? আলোর চেয়ে কম বেগে চলে, জীবিত কোষকে ধ্বংস করতে পারে না, বিদ্যুৎ চৌম্বক, এই যে বিদ্যুৎ চৌম্বকীয় আট তরঙ্গ। এক্স এর জন্য কোনটি সঠিক? বিদ্যুৎ চৌম্বকীয় আট তরঙ্গ, তাহলে অ্যান্সারটা কি? 9 এর গ। আচ্ছা, এরপর ঘগুচ্ছ। ঘগুচ্ছ ফার্স্ট কোশ্চেনে দেখো, কোন ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গমনের ঘটনা কখন ঘটে? আচ্ছা ধরো একটা ধাতব পৃষ্ঠ আছে এখানে, এই ধাতব পৃষ্ঠ। এখন এই ধাতব পৃষ্ঠের উপর যদি একটা যদি ফোটন যদি নিঃসৃত হয়, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন নিঃসৃত হবে। একটা ইলেকট্রন নিঃসৃত হবে কখন? যখন এই ফোটনটা বা আলো উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের উপর আপতিত হয়, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে? ক। আচ্ছা এরপর 2 নাম্বার, নিজের কোনটি ব্যাখ্যা করতে আলোকে ফোটনের স্রোত হিসেবে বিবেচনা করা হয়? এটা অবশ্যই হবে আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া। তালিচুম্বক বিকিরণের কোন ধর্ম দ্বারা ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়? ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় কি দিয়ে? এটি ফটনের সমষ্টি, ঠিক আছে। তালিচুম্বক বিকিরণে কোন ধর্ম দ্বারা ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়? এটি ফোটনের সমষ্টি। 4, বিকিরণে কি পরিবর্তন ঘটালে আলোক তড়িৎ ক্রিয়ার নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়? বিকিরণের কি পরিবর্তন ঘটালে আলোক তড়িৎ ক্রিয়ার নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়? আচ্ছা দেখো, ফটো ইলেকট্রিক ক্রিয়ার সূত্র ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা বা সূত্রটা কি ছিল? ই ইকুয়ালস টু ইকে ম্যাক্স বা ইকে ম্যাক্স প্লাস ফাই। এটা ইজি করে লিখতে পারি কত? এইচ এফ ইকুয়ালস টু, এটা ধরো কে ম্যাক্স লিখলাম, প্লাস কত হবে? এইচ এফ নট। সো এখান থেকে বলছে কি যে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। দেখো, ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে তখনই যখন এটার কম্পাঙ্ক বৃদ্ধি করা হয়, তাই না? কম্পাঙ্ক বৃদ্ধি করা হয়। অ্যান্সারটা কি হবে? 4 এর ক। আচ্ছা এরপর 5 নাম্বার, এফ কম্পাঙ্কের একটি ফটন একটি ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলো, যার সূচন কম্পাঙ্ক এফ নট। নিশ্চিত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি নিচের কোনটি? তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি এইচ এফ ইকুয়ালস টু কে ম্যাক্স সর্বোচ্চ গতিশক্তি প্লাস হচ্ছে কি এইচ এফ নট। এখান থেকে কি লিখতে পারি? কে ম্যাক্স ইকুয়ালস টু এখানে এইচ ইন্টু এফ মাইনাস এফ নট, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? ক। এরপর দেখো 6 নাম্বার, নিচে কোন লেখচিত্রটি বিকিরণের কম্পাঙ্কের সাথে সর্বাধিক গতিশক্তি পরিবর্তন নির্দেশ করে? আচ্ছা তো আমরা কি জানি? এখান থেকে কি পাচ্ছি? কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ ইন্টু এফ মাইনাস এফ নট। এখানে কে ম্যাক্স প্রপোর্শনাল কি হয়? এফ হয়। কিন্তু এফ এর ভ্যালু কিন্তু কখনো জিরো হতে পারবে না, এটা তো হবে না। এটাও সম্ভব না, এটাও সম্ভব না। কেন সম্ভব না? দেখো, তো একটা ধাতব পৃষ্ঠ, এই ধাতব পৃষ্ঠের উপর একটা ফোটন আপতিত হয়েছে, ঠিক আছে, একটা ফোটন আপতিত হয়েছে। সো এটা থেকে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন নিঃসৃত হবে কখন? দেখো, আমরা কি জানি? প্রত্যেকটা পদার্থের একটা কি থাকে? সূচন, একটা ই থাকে না, কার্যাপেক্ষক থাকে না, যেটাকে আমরা বলি কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষকে থাকে কি? সূচন কম্পাঙ্ক, ফাই ইকুয়ালস টু এইচ এফ নট, সূচন কম্পাঙ্ক, ঠিক আছে। সো এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন তখনই নিঃসৃত হবে যখন আপতিত আলোর কম্পাঙ্ক এফ সর্বনিম্ন এফ নট হয়। সর্বনিম্ন যদি এফ নট হয়, এফ এর ভ্যালুটা, তখনই কেবল এটা থেকে ইলেকট্রন নিঃসৃত হবে। কিন্তু যদি এফ এর ভ্যালুটা যদি লেস দেন এফ নট হয়, তখন কিন্তু এটা থেকে ইলেকট্রন নিঃসৃত হবে না। সো গতিশক্তি যদি পাইতেই হয়, তাহলে অবশ্যই সবার আগে ইলেকট্রনটা কি দেব? দেখো, এখান থেকে ইলেকট্রনটা কি গতিশক্তি প্রাপ্ত হওয়ার জন্য বা গতিশক্তি পাওয়ার জন্য অবশ্যই কি ইলেকট্রন নিঃসৃত হতে হবে না?
দ্যাট মিনস এফ এর ভ্যালুটা আগে অবশ্যই এফ নট হতে হবে, তারপর আমরা গতিশক্তি পাবো। এই কারণে এটা এখান থেকে শুরু হয় এবং এই এতটুকু হইতেছে এফ নট, এতটুকু হইতেছে এফ নট, ঠিক আছে? এই কারণে এটা হবে কি ঘ। আচ্ছা নেক্সট দেখো 7 নাম্বার, কোন ধাতুর কার্যবেক্ষক 1.37 ইলেকট্রন ভোল্ট হলে সূচন কম্পাঙ্ক কত? কার্যবেক্ষক মিন্স ফাইদে আছে এবং এখান থেকে আমাদের কি বের করতে বলছে, এফ নট বের করতে বলছে। সো আমরা সূত্র জানি কি, ফাই ইকুয়ালস টু এইচ এফ নট। তাহলে এফ নট ইকুয়ালস টু কত হবে, ফাই ডিভাইডেড বাই এইচ। তাহলে ফাই ভ্যালু কত দেওয়া আছে, 1.37। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু আমরা জানি 1.6 ইনটু 10 ইনভার্স 19 জুল ডিভাইডেড বাই এইচ কত, 6.626 ইনটু 10 ইনভার্স মাইনাস 34। এটা ভ্যালুটা কত আসতেছে, 1.37 into 1.6 into 10 inverse into 10 inverse 1.37 into 1.6 10 inverse 19 divide 6.626 10 inverse minus 34। সেটা ভ্যালুটা আসতেছে 3.308 into 10 to the power 14 হার্টজ। অ্যান্সার কোনটা হবে, সাথে অ্যান্সার হবে সাতের ক। আচ্ছা নেক্সট, নিচের লেখচিত্রটি ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সাথে আপতিত আলোর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। লেখচিত্রটির ঢাল কত? আচ্ছা, সো আমরা কি জানি, ই কে ইকুয়ালস টু, তাহলে ই কে এখানে ই কে ভার্সেস এফ, ই কে ভার্সেস সরি ই কে ভার্সেস ই কে ভার্সেস ই কে ভার্সেস এফ কার্ভের ঢালটা বের করতে বলছে, তাই না? তো আমরা জানি কি ই কে ইকুয়ালস টু এইচ ইন্টু এফ মাইনাস এফ নট। তাহলে এইচ ইকুয়ালস টু লিখতে পারি কত, ই কে ডিভাইডেড বাই এফ মাইনাস এফ নট, এফ মাইনাস এফ নট। তাহলে এটা কি, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স না? এটা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, তাই না? আর ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স মিন্স কি, এটা কি ঢাল। তাহলে ঢালটা হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। তাহলে অ্যান্সারটা কি হবে, গ। এরপর 9 নাম্বার, 10 কিলো ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রনের যে চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে তার মান কত? আচ্ছা, এই যে 10 কিলো ভোল্ট যে বিভব পার্থক্যটা আছে, এটা প্রয়োগ করার মাধ্যমে ইলেকট্রনটাকে স্থির অবস্থা থেকে কি করা হবে, গতিশীল করা হবে। দ্যাট মিনস ইলেকট্রনটা কি পাবে, গতিশক্তি অর্জন করবে। ইলেকট্রনটা কি করবে, গতিশক্তি অর্জন করবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এবং এই গতিশক্তিটা কিসের জন্য অর্জন করবে, এই বিভব পার্থক্য প্রয়োগ করার কারণে। বিভবের সাথে বিভব বিভব পার্থক্যের সাথে গতিশক্তি সম্পর্ক কি, ভি কিউ। ভি হচ্ছে ভোল্টে, ভি হচ্ছে বিভব পার্থক্য, কিউ হচ্ছে চার্জ। আর এখানে যে বেগটা আছে, বেগটা আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ধরো বেগটা আমরা ইউ দিয়ে প্রকাশ করি, বেগটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? সো এই চূড়ান্ত বেগ এটা হচ্ছে ইউ। তাহলে আমাদের ইউটা বের করতে বলছে। আচ্ছা, সো এখান থেকে দেখো জিনিসটা কিভাবে বের করতে পারি। দেখো, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই এতটুকু নিয়ে কাজ করবো, আমরা এতটুকু নিয়ে কাজ করবো, যেহেতু আমাদের কি বেগটা বের করতে বলছেন। তাহলে এখান থেকে লেখা যায় ইউ ইকুয়ালস টু 2 ভি কিউ ডিভাইডেড বাই এম রুট ওভার, তাই না? তাহলে এখানে জাস্ট আমরা ভ্যালু গুলো বসাই দিই, জাস্ট ভ্যালু গুলো বসাই দিই। তাহলে এখানে হবে কি রুট ওভার 2 ইন্টু ভি এর ভ্যালু কত দেওয়া আছে, 10 কিলো ভোল্ট। তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তারপর এখানে কিউ ভ্যালু কত, ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এখানে ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 ইনভার্স মাইনাস 31। ভ্যালু কত আসতেছে চলো দেখি, রুট ওভার 2 ইন্টু 1.6 10 ইনভার্স 19 ডিভাইড 9.1 ইন্টু 9.1 10 ইনভার্স 9.1 10 ইনভার্স 31। তাহলে এখান থেকে ভ্যালুটা আসতেছে 5.93
ইন্টু 10⁻7। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে গ। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 10 নম্বর। কোন ধাতু কার্যবেক্ষক 1.85 ইলেকট্রন ভোল্ট সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা নটটা বের করতে বলছে। ফাইভে আছে। সো আমরা সূত্র জেনে নিচ্ছি, ফাই ইকুয়ালস টু এইচ এফ নট ইকুয়ালস টু রেখে দেবো এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। তাহলে আমাদের এখান থেকে কি ল্যামডা নটটা বের করতে হবে। তাহলে ল্যামডা নট ইকুয়ালস টু কি হবে? এইচ সি ডিভাইডেড বাই কত হবে? 5। এখানে জাস্ট ভ্যালুগুলো বসে দিই। ল্যামডা নট ইকুয়ালস টু, এটা হবে 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু সি এর ভ্যালু 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই 5 ভ্যালু কত? 1.1.85 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। আচ্ছা, মনে হচ্ছে এটা দেখা যাচ্ছে না। স্যার এটা একটু ফ্রিলি করি, ল্যামডা নটটা একটু ফ্রিলি করি। ল্যামডা নটটা বের করতে বলছে। ল্যামডা নট ইকুয়ালস টু 6.626 into 10⁻−34 into 3 into 10⁸ divided by 5, 1.85 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করলে কি হবে? 1/6 into 10⁻19 দ্বারা গুণ করতে হবে। তো চলো এটা ভ্যালুটা বের করি। 6.626 10⁻−34 into 3 10⁸ divided by 1.85 into 1.6 10⁻19। আচ্ছা, এটা ভ্যালুটা আসতেছে 6,716। এটা এই ভ্যালুটা আসতেছে 6,716 অ্যাংস্ট্রম। ঠিক আছে? এটা আসলে কোনোটার সাথে মিলতেছে না। ঠিক আছে? আসলে এখানে প্লাঙ্কের ধ্রুবকটা অনেক জায়গায় অনেকভাবে ইউজ করা হয়। ঠিক আছে? কোনো জায়গায় 6.626 ইন্টু 10⁻−34 ধরে, কোনো জায়গায় 6.63 ইন্টু 10⁻−34 ধরে, এক জায়গায় একরকম ধরে। ঠিক আছে? সো চলো 6.63 10⁻−34 দিয়ে একটু করে দেখার চেষ্টা করি আমরা। মানে এখানে ভ্যালুটা আমরা বসাবো 6.63, ভ্যালুটা বসাবো 6.63। চলো এটা আবার করি। 6.62 10⁻−34 into 3 into 10⁸ divided by 1.85 into 1.6 10⁻19 equals to, তাহলে এখানে ভ্যালুটা আসতেছে 6,419। এখানে ভ্যালুটা আসতেছে 6,419.6। এটা কার কাছাকাছি? এটা হচ্ছে 6,420 অ্যাংস্ট্রমের কাছাকাছি। অ্যান্সারটা হবে এখানে খ। মানে এটা হচ্ছে অ্যাংস্ট্রম আর কি। এটা কার কাছাকাছি? 6,420 অ্যাংস্ট্রমের কাছাকাছি। তাহলে অ্যান্সারটা হবে খ। আচ্ছা, এরপর 11 নম্বর। কোন ধাতু কার্যবেক্ষক দেয়া আছে, তাহলে ফাই দেয়া আছে। ওই ধাতুতে 4,500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হলে নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? দ্যাট মিনস এখান থেকে আমাদের কে ম্যাক্সটা বের করতে বলছে। কে ম্যাক্সটা বের করতে বলছে। ঠিক আছে? প্লাঙ্কের ধ্রুবক দেখো এই যে 6.16 10⁻34 ইলেকট্রন, দেখছো এই যে 6.60 দেওয়া আছে। সো যদি কোশ্চেনের মধ্যে যদি প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া থাকে, আমরা ওই মানটা ইউজ করব। মনে থাকবে এটা? এটা মাস্ট মনে রাখবা। আচ্ছা, তো আমাদের কি বের করতে বলছে? কে ম্যাক্স বের করতে বলছে। তো আমরা সূত্রটি লিখি, কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ এফ মাইনাস কি হবে? 5 হবে। ঠিক আছে? তাহলে এইচ এফ, তাহলে এখানে কি দেওয়া আছে? ল্যামডার ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস কত হবে? 5। এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসাই দেই। 6.62, আচ্ছা 6.63, 6.63 into 10⁻−34 into 3 to 10⁸ divided by 4,500 into 10⁻10 minus 5। 5 কত দেওয়া আছে? 3.2 into 10⁻19। এর একটা ভ্যালুটা কত আসতেছে চলো দেখি। 6.63 into 10⁻−34 into 3 10⁸ divided by কত হবে? ল্যামডা 4,500 into 4,500 into 10⁻10 minus 3.2 10⁻19। তাহলে ভ্যালুটা আসতেছে 1.22, ভ্যালুটা আসতেছে 1.22
ইন্টু 10 ইনভার্স 19। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? ঘ, 12 ঘ। সেটা 12 ঘ না, সরি, এটা 12 ঘ হবে না, এটা হবে 11 ঘ। মানে 11 নম্বর, 11 নম্বরটা করতেছি আমরা, তাই না? সেটা হবে 11 ঘ। 12 নম্বর, 12 নম্বর আমরা এখন করব। আচ্ছা চলো 12 নম্বর করে দেখি কি বলছে। কোন ধাতুতে কার্যের একক 3.20 জুল পাইতে আছে। ওই ধাতুতে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হলে নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। সেম কোশ্চেন, 11 12 সেম কোশ্চেন, জাস্ট ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিছে। এখানে 6000 অ্যাংস্ট্রম দিচ্ছে, যেখানে 4500 অ্যাংস্ট্রম ছিল। তোমরা এটা নিজেরা করবে, এটা তোমাদের কাজ, ঠিক আছে? 12 নম্বরটা তোমরা করবা। তারপর হচ্ছে 13 নম্বর, নিবৃত্তি বিভব ভি ও ইলেকট্রনের বেগ ভি এর মধ্যে সম্পর্ক হলো। এটা ডিরেক্ট সূত্র মুখস্থ, এটা হবে 13 খ। ফটোতড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, রাইট। তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, এটাও ঠিক। বিভিন্ন পদার্থের সূচন ক্রম বিভিন্ন হয়, এটাও সঠিক। তাহলে তিনটে সঠিক, তাহলে এখানে 14 ঘ। আচ্ছা, চিত্রে একটি ধাতব পাত্রের উপর আপতিত আলোর কম্পাঙ্ক বনাম ধাতব পাত থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি দেখানো হলো। মিনস এই বরাবর কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে এফ, আর এই বরাবর গতিশক্তি দেওয়া আছে ই কে। ঠিক আছে, বা বলতে পারি কে ম্যাক্স। ঠিক আছে, সো এখানে বলছে যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি, এখানে বলছে সূচন কম্পাঙ্কের মান কত। আচ্ছা, তাহলে এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে এফ এর ভ্যালু। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে ইক এর ভ্যালু, তাই না? আমাদের এখান থেকে কি বের করতে হবে? এফ নোটটা বের করতে হবে। সো এফ নোটটা যদি বের করি এখান থেকে, তাহলে আমরা সূত্র জানি কি? ই কে ইকুয়ালস টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। আমার এখান থেকে এফ নোটটা বের করতে হবে। তাহলে এফ নট ইকুয়ালস টু কত হবে? এফ নট ইকুয়ালস টু এখানে এইচ এফ মাইনাস ই কে ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা যদি ভ্যালুগুলো বসে আমরা, তাহলে এফ নট কত আসতেছে? এফ নট ইকুয়ালস টু 6.626 into 10 inverse minus 34 into f এর ভ্যালু কত দেওয়া আছে? 5 into 10 to the power 15, তারপরে 5 into 10 inverse 15 মাইনাস লিকের ভ্যালু কত দেওয়া আছে? লিকের ভ্যালু দেওয়া আছে 1.2 ইলেকট্রন ভোল্ট। এখানে 1 পয়েন্ট, এখানে 1.2 into 1.6 into 10 inverse 19, এখানে ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই এইচ। তাহলে এইচ কত? 6.626 into 10 inverse minus 34 ইকুয়ালস টু, ভ্যালুটা বের করে চলো। 6.626 10 inverse minus 34 into 5 into 10 to the power 15 minus bracket 1.2 1.2 into 1.6 into 10 inverse 19 and divided by 6.626 10 inverse minus 34। এখান থেকে ভ্যালুটা আসতেছে 4.7 into 10 to the power 15 হার্টজ। 15 খ। আচ্ছা, 16 নম্বর কি বলতেছে দেখো। উদ্দীপক ধাতব পৃষ্ঠে 1000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আপতিত হলে, মানে এখানে আমরা ল্যাম্বডা দেওয়া আছে, আপতিত হলে অপশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা কি? এটা এফ নট না? এটা এফ নট। তাহলে চলো আমরা এখান থেকে এই ল্যাম্বডা থেকে এফটা বের করি। ল্যাম্বডা থেকে যদি আমরা এফটা বের করি, তাহলে আমরা জানি কি? এফ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যাম্বডা। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই ল্যাম্বডা কত? 1000 অ্যাংস্ট্রম। তাহলে 1000 ইন্টু 10 ইনভার্স 8। এখান থেকে আসতেছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। তাহলে এখানে কিন্তু আসলে এফ লেস দেন কিন্তু এফ নট, তাই না? যদি এফ লেস দেন এফ নট, কাজেই এটা কি হবে না? ইলেকট্রন নির্গত হবে না। তাহলে এটা কি হবে? খ। নিচে দেখো 17 নম্বর, চিত্রে একটা আলোক তড়িৎক্রিয়ার ঘটনা দেখানো হয়েছে। প্রাথমিক অবস্থায় অ্যামিটারে কোনো পার্ট পাওয়া গেল না, অ্যামিটারে পার্ট পেতে কি করতে হবে? এই যে অ্যামিটার দেওয়া আছে, বলছে এই অ্যামিটারে যদি পার্ট পেতে হয় তাহলে কি করতে হবে? আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি হচ্ছে প্রবাহ মাত্রা মিনস হচ্ছে কারেন্টের মাত্রা আর কি। প্রবাহ মাত্রা প্রপোর্শনাল হচ্ছে তীব্রতা। ঠিক আছে, আমরা যদি তীব্রতা বাড়াই তাহলে কি হবে? কারেন্টের মেজারমেন্টটা বাড়বে। তাহলে অ্যান্সারটা কি হবে? ক। তখন আমরা কি পাবো? অ্যামিটারে পার্ট পাবো।
আলোক রশ্মির তীব্রতা বাড়াতে হবে, এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর, অ্যামিটারের পাক ধীরে ধীরে বাড়াতে থাকলে নিচের কোন গ্রাফটি সঠিক? আচ্ছা, আমরা মাত্র দেখলাম তীব্রতা প্রপোর্শনাল কি হয়, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। তাহলে তীব্রতা যত বাড়াবো প্রবাহ মাত্রা তত বাড়তে থাকবে, 1 নম্বর ঠিক আছে। দেখো 2 নম্বর এটা ঠিক নাই। 3 নম্বর প্রবাহ মাত্রা। আচ্ছা, তো আমরা যে তীব্রতা বাড়াচ্ছি এটা কি সময়ের সাথে বাড়াচ্ছি, তাহলে সময়ের সাথে তীব্রতা বাড়তে থাকবে এবং কি প্রবাহ মাত্রা বাড়তে থাকবে। তাহলে সময়ের সাথে কি প্রবাহ মাত্রা বাড়বে, তাহলে 3 নম্বর সঠিক। তাহলে 1 আর 3 সঠিক, তাহলে অ্যান্সার ঠিক হবে ক। আচ্ছা, এরপর দেখো 19 নম্বর, আলোক তড়িৎকে এই সূত্রটি ব্যবহার করে নিচে কোনটি নির্ণয় করা হয়? এই নির্ণয় করা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। আলোক তড়িৎকে আলোর কোন ধর্ম ব্যাখ্যা করে, কণা ধর্ম ব্যাখ্যা করে। একটি ধাতব পৃষ্ঠ অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হবে, ইলেকট্রন নির্গত হবে। অডিটোরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রের নিচের কোনটি ব্যবহৃত হয়? আলোক তড়িৎ কোষ। এগুলো সব মুখস্থ। কোন প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে আলোকে ফোটন স্রোত হিসেবে বিবেচনা করতে হয়? এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। বিকিরণের কি পরিবর্তন ঘটালে আলোক তড়িৎকে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়? বিকিরণের কি পরিবর্তন ঘটালে আলোক তড়িৎকে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়? এটা কিন্তু আমরা দেখে আসছিলাম যে কম্পাঙ্ক বৃদ্ধি করলে। এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করছি, এটা কম্পাঙ্ক বৃদ্ধি করলে হবে। ফটো ইলেকট্রন নির্গত, সেটা আরেকবার দেখা যায়, 24টা আরেকবার দেখা যায়। দেখো, বিকিরণের কি পরিবর্তন ঘটালে আলোক তড়িৎকে নিশ্চিত ইলেকট্রন গতিশক্তি বৃদ্ধি পায়? দেখো, আমরা কি জানি কে ম্যাক্স, এটা কি হয়, প্রপোর্শনাল হয় কি এফ না? তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রপোর্শনাল না, তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি করলে। আর তরঙ্গ দৈর্ঘ্য কেন হবে না? কারণ আমরা জানি কি সি ইকুয়ালস টু এফ ল্যামডা, তো এখান থেকে লেখা যায় কি, এখান থেকে লেখা যায় এফ প্রপোর্শনাল ওয়ান বাই ল্যামডা। তাহলে কে ম্যাক্স এফ এর প্রপোর্শনাল, আর ল্যামডার কি হবে, ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে কি ইলেকট্রনের গতিশক্তি হ্রাস পাবে, এই কারণে অ্যান্সারটি হবে গ। আচ্ছা, এরপর 25 নম্বর দেখো, ফটো ইলেকট্রন নির্গত হবে না নিচের কোন ধাতু থেকে? নিচের কোন ধাতু থেকে? আচ্ছা, দেখো কার্বন কিন্তু কোনো ধাতুই না, তাহলে অ্যান্সারটি কি হবে ক। লাস্ট, কত ইলেকট্রন ভোল্ট শক্তি তাড়িৎ-চুম্বকীয় রশ্মি দ্বারা আলোক তড়িৎকে সম্ভব? আমি যতটুকু জানি এটা হচ্ছে 1.9 ইলেকট্রন ভোল্ট, 1.9 ইলেকট্রন ভোল্ট, এবং এর বেশি হলে তাড়িৎ-চুম্বকীয় রশ্মি দ্বারা আলোক তড়িৎকে সম্ভব। তো দেখি অ্যান্সারে 1.9 থেকে বেশি কোনটা আছে, এই যে এটা হবে 2.5 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা দেখো এখন অনুগুচ্ছ, অনুগুচ্ছ ফার্স্ট কোশ্চেন, 100 ভোল্ট বিভব পার্থক্যের তড়িৎ একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা একটু আগে সূত্রটি দেখছিলাম কি, এনার্জির সাথে বিভবের সম্পর্ক কি ভি কিউ। আবার এডি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এইচ এফ। তাহলে এডি ইকুয়ালস টু কি হবে, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ভি কিউ। সেখানে জাস্ট ভ্যালুগুলো বসে দিই, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 100 ইন্টু কিউর ভ্যালু কত, 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এটা অ্যান্সারটা কত আসতেছে, এটা অ্যান্সার আসতেছে 124.24 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সারটা আসলে 100 অ্যাংস্ট্রম হবে, এটা আসলে গ নাম্বারটা হবে না। দেখি তো, এটা করে দেখি তো, 6.626 10 ইনভার্স মাইনাস 34 ইন্টু 3 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 1.6 10 ইনভার্স 19, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আসবে কত, আচ্ছা এটা ইজ ইকুয়াল টু এটা আসতেছে, দ্যাট মিনস এর অ্যান্সারটা হবে 100 অ্যাংস্ট্রম। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বার, 2 নাম্বার, দাবগুলির প্রস্তাব অনুসারে নিম্নে কোন গ্রাফের সাহায্যে দাবগুলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে? তো দাবগুলির সূত্রটা কি ছিল, দাবগুলির সূত্রটা ছিল P ইকুয়ালস টু F ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে কি হবে, ভরবেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক কোনটা আছে, শুধুমাত্র এটি ব্যস্তানুপাতিক, তাহলে সেটা কি হবে ক। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার,
তাড়িৎচুম্বক বিকিরণের দুটো প্রকৃতি, তরঙ্গ প্রকৃতি, কণা প্রকৃতি। হ্যাঁ, এটা ঠিক আছে। প্রত্যেক বস্তু দ্বৈত প্রকৃতি রয়েছে, একই জিনিস। এটা ঠিক আছে। বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এমভি। এটা জাস্ট হলো গিয়ে দা ব্রগলির সূত্রটা। তিনটে রাইট। তাহলে তিনের হবে ক। 4 নাম্বার, শূন্য ভর এবং এই শক্তি বিশিষ্ট কণার ভরবেগ হলো, আচ্ছা, সো আমরা কি জানি, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। তাহলে এর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এমসি ইন্টু সি। তাহলে এমসি হচ্ছে ভরবেগ, তাহলে এমসি যদি ভরবেগ হয় তাহলে এমসি ইকুয়ালস টু লিখতে পারি কত, ই ডিভাইডেড বাই সি। তাহলে অ্যান্সারটা কত হবে, ই ডিভাইডেড বাই সি। তাহলে ক নাম্বারটা অ্যান্সার। তারপরে নেক্সট 5 নাম্বার, একটি 10 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের ডি প্রকৃতির তরঙ্গ দৈর্ঘ্য হবে, আচ্ছা, তাহলে এনার্জি দেওয়া আছে তাই না, এনার্জি দেওয়া আছে, তাহলে এটা সেম জিনিস। আমাদের জাস্ট ল্যামডাটা বের করতে হবে এখান থেকে। তাহলে সূত্র কি আমরা জানি, ই ইকুয়ালস টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখান থেকে জাস্ট আমরা কি বের করব, ল্যামডাটা বের করব। ল্যামডা ইকুয়ালস টু কত হবে, এইচসি ডিভাইডেড বাই ই। এখানে জাস্ট ভ্যালুগুলো বসায় দাও, এখানে জাস্ট যদি ভ্যালুগুলো বসায় দাও, এখান থেকে কি আসবে, ল্যামডা ইকুয়ালস টু 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই, এর ভ্যালু কত আছে, 10 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা জাস্ট কি করবো, জুলে কনভার্ট করবো। তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 গুণ করে দিব। এটা ভ্যালুটা কত আসতেছে দেখি, 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু 3 into 10 to the power 8 divided by 10 into 1.6 into 10 inverse 19 equals to কত আসতেছে, এটি equals to আসতেছে, এটি equals to আসতেছে, এটি equals to আসতেছে 1242 into 3, ঠিক আছে। অ্যান্সার কি হবে, 5। আচ্ছা দাঁড়াও দেখি, পাঁচের এখানে অ্যান্সারটা কি হওয়ার কথা, পাঁচের এখানে অ্যান্সারটা হবে অবশ্যই ক। ক, পাঁচের অ্যান্সারটা অবশ্যই এটা হবে ক, ঠিক আছে। আর এটা অ্যান্সার হবে কি, ক। কিন্তু এটা আছে পাশের গ দেওয়া আছে, এটা প্লাস, এটা হবে পাশের ক, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো লাস্ট 6 নাম্বার, 9.1 কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন যদি 2.5 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে ডি প্রকৃতি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, এম দেওয়া আছে, তারপরে এখানে বি দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি বের করতে বলছি, ল্যামডা বের করতে বলছেন। এটা একদম নর্মাল, এটা একদম নর্মাল। তো ডি প্রকৃতি অনুসারে আমরা সূত্রটা কি জানি, ডি প্রকৃতি অনুসারে আমরা সূত্রটা জানি হচ্ছে, ডি প্রকৃতি অনুসারে আমরা সূত্রটা জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই পি, তাই না। তাহলে লেখা যেহেতু এস ডিভাইডেড বাই পি, তাহলে এখানে জাস্ট ভ্যালু করে বসাই দেই। ল্যামডা ইজ ইকুয়াল টু এখানে কত হবে, 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 ডিভাইডেড বাই এম, কত এম হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 দেওয়া আছে। 4 ইন্টু ভি কত দেওয়া আছে, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এটা ভ্যালুটা বের করে চলো, 6.626 into 10 inverse 34 divided by 9.11 into 10 inverse 31 into 2.5 into 10 to the power 6 equals to আসতেছে, এটা আসতেছে 2.9 into 10 inverse 10 মিটার। তাহলে এখানে 6 এর গ। আচ্ছা এরপর হচ্ছে চবুচ্ছ, চবুচ্ছ, চবুচ্ছ ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, নিচের চিত্রটি কম্পোনেন্টকে নির্দেশ করে। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত। বিক্ষিপ্ত যে ফোটনটা আছে এটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। সেটা আমরা সূত্র কি জানি, কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু, এখানে সূত্রটা কি ছিল, এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই, এটা ছিল সূত্র। যেখানে ডেল ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, ল্যামডা প্রাইম হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এম নট হচ্ছে নিষ্ঠুর ইলেকট্রনের ভর, এম হচ্ছে নিষ্ঠুর ইলেকট্রনের ভর, সি হচ্ছে আলোর বেগ, আর ফাই হচ্ছে যে অ্যাঙ্গেলে ফোটনটা বিক্ষিপ্ত হইতেছে। সো এখান থেকে আমাদের কি বের করতে হবে, ল্যামডা প্রাইমটা বের করতে হবে। তাহলে সূত্র কি হবে এখানে, ল্যামডা প্রাইম ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই
cos phi প্লাস কত হবে ল্যামডা। আমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিই, তাহলে ল্যামডা প্রাইম ইকুয়ালস টু কি আসবে, এইচ কত 6.626, 6.626 ইন্টু টেন ইনভার্স মাইনাস 34 ডিভাইডেড বাই এম নট। ইলেকট্রনের নিশ্চল ভর কত 9.1 ইন্টু টেন ইনভার্স মাইনাস 31 ইন্টু সি কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এখানে হবে ইন্টু 1 মাইনাস কস 30 ডিগ্রি। ফাইভ ভ্যালু কত দেওয়া আছে, ফাইভ ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। এখানে কি হবে প্লাস ল্যামডা, ল্যামডা কত দেওয়া আছে, ল্যামডা আচ্ছা ল্যামডা দেওয়া নেই, এখানে আছে 1 ইন্টু 10 19 হার্টজ, এফ দেওয়া আছে। সেখান থেকে আমরা যদি ল্যামডাটা বের করে নিই, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে, সি ডিভাইডেড বাই এফ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এফ কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার 19 ইকুয়ালস টু কি আসবে, ইকুয়ালস টু আসবে 10 ইনভার্স 11, 10 ইনভার্স 11 মিটার, ঠিক আছে। প্লাস হবে কত 10 ইনভার্স 11, তাহলে এখানে ভ্যালুটা কত আসতেছে দেখি চলো, 6.626 into 10 inverse minus 34 divided by 9.1 into 10 inverse 31, তারপর এখানে into আচ্ছা 9.1 into, তাহলে এখানে কি হবে 3 10 to the power হবে 8, তারপর into 1 minus cos 5, এখানে cos 30, ওটার সাথে যোগ কি হবে, ওটার সাথে যোগ হবে 10 inverse 11, তাহলে এখান থেকে ভ্যালুটা আসতেছে, আচ্ছা দেখি কি ভুল করছি, lambda prime equals to h divided by m naught c 1 minus cos phi plus lambda, ঠিক আছে, এটা এতটুকু ঠিক আছে। আরেকবার যদি ভ্যালু বসাই 6.626 into 10 inverse minus 34, তারপরে ডিভাইড 9.1 into 10 inverse 13 on into 3 exponential 8 into 1 minus cos 30, okay, এখানে প্লাস এখান থেকে অ্যান্সারটা আসতেছে, এখান থেকে অ্যান্সারটা আসতেছে 3 into 10 inverse 11 মিটার, ঠিক আছে, খ নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এখানে সরি সরি এটা অ্যান্সার হবে না, এটা এখানে অ্যান্সার হবে 3.03 ইন্টু 10 ইনভার্স 11 মিটার, এটা হবে অ্যান্সার। অ্যান্সারটা হবে গ, একের হবে গ। আচ্ছা এরপর দেখো 2 নাম্বার, ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে ফটনের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনকে কি বলে, এটাকে বলা হচ্ছে কম্পনের প্রভাব। 3 নাম্বার, নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের 1840 গুণ, ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য নিউট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে। আচ্ছা নিউট্রনের ভর, নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের এত গুণ, তাহলে 1840 ইলেকট্রনের ভরের এত গুণ, কেমন এখানে বলছি ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য নিউটনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে, ঠিক আছে। ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা এম, এটা নিউটনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ হবে, দ্যাট মিনস ল্যামডা, সেটা হবে কি ইলেকট্রন, তবে এটা হবে কি নিউটন, তাহলে এটা বের করতে বলছে, ল্যামডা ই ডিভাইডেড বাই ল্যামডা এনটা বের করতে বলছে, তাই না। আচ্ছা আগে আমরা কি করব, ভরের সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কটা বের করি। তাহলে আমরা জানি কি ল্যামডা ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই এম ভি, ডি ব্রগলির সূত্র। আচ্ছা সো এখান থেকে আমরা কি পেতেছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ল্যামডা প্রপোর্শনাল 1 বাই এম, তাই না। ওকে সো এখান থেকে আমরা বের করতে হবে কি ল্যামডা ই ডিভাইডেড বাই ল্যামডা এন ইকুয়ালস টু কি আসবে এখানে 1 বাই, তাহলে এখানে আসবে এম এন ডিভাইডেড বাই এম ই। ওকে তাহলে আমরা জানি কি এখান থেকে কি পেলাম আমরা, এম এন ইকুয়ালস টু 184 এম ই ডিভাইডেড বাই এম ই, জাস্ট এম এন এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি এখানে, এই যে এম এন এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। আচ্ছা এম এ কাটাকাটি যায়, তার আলটিমেটলি কি আসছে ল্যামডা ই ইকুয়ালস টু 1840, এখানে ল্যামডা এন, দ্যাট মিনস ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য নিউটনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের 1840 গুণ হবে, তাহলে অ্যান্সারটি কি হবে 3 এর ক। আচ্ছা তারপর লাস্ট টক হচ্ছে লাস্ট, কি বলছে এখানে,
4 নাম্বার, একটি অ্যাক্সেল ফোটনের প্রাথমিক কম্পাঙ্ক 3 × 10⁻19 সেকেন্ড ইনভার্স। ফোটন একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। দ্যাট মিনস এটা সূত্রটা কি, এখান থেকে নতুন কম্পাঙ্ক বের করতে বলছে। দ্যাট মিনস ল্যামডা প্রাইমটাকে আমরা বের করবো, তারপরে এখানে আমরা এফ প্রাইমটা বের করবো, ঠিক আছে। তাহলে ল্যামডা প্রাইমটা বের করি আমরা কম্পোনেন্টের সূত্র দিয়ে। তাহলে ল্যামডা প্রাইম ইকুয়ালস টু কি হবে, h ডিভাইডেড বাই m নট c ইনটু 1 মাইনাস cos phi প্লাস কি হবে ল্যামডা। তাহলে cos phi, phi এর ভ্যালু কত, 90 ডিগ্রি। তাহলে cos 90 ভ্যালু কত, cos 90 ভ্যালু হচ্ছে 0। এই অংশটা হয়ে যাবে 0। এই অংশটা যদি 0 হয়ে যায়, তাহলে সূত্রটা কি আসবে, এতটুকু বাদ যাবে। এখানে কি হবে, প্লাস হবে কি ল্যামডা। এখানে জাস্ট ভ্যালুটা বসে দেই, 6.626 ইন্টু কত, 10 ইনভার্স -34 ডিভাইডেড বাই m নট এটা হবে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কত হবে c, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, মানে প্লাস কত ল্যামডা। ল্যামডা তো প্রাথমিক কম্পাঙ্ক দেওয়া আছে, ল্যামডা দেওয়া নাই। তাহলে ল্যামডা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই f এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে কি হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেড বাই কত হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 19 ইকুয়াল টু কত আসতেছে ভ্যালু দেখি, 6.626 10 ইনভার্স -34 divide 9.1 into 10 inverse -31 into 3 into 10 to the power 8 and above plus 3 into 10 to the power 8 divide 3 into 10 to the power 19 equals to the same, equals to the same equals to the same 1.24 into 10 inverse 11 মিটার। এটা কিন্তু ল্যামডা প্রাইম বের করছি, আমাদের এফ প্রাইমটা বের করতে বলছে, তাই না। তাহলে এফ প্রাইম ইকুয়ালস টু হবে, এফ প্রাইম ইকুয়ালস টু হবে সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। তাহলে এখানে হবে 3 into 10 to the power 8 divided by lambda prime দেওয়া আছে 1.24 into 10 inverse 11। এটা ভ্যালুটা যদি করি ইনটু, এটা চলে আসতেছে 2.41 into 10 to the power 19 সেকেন্ড ইনভার্স। তাহলে খ হবে आंसर, চাইলে খ। আচ্ছা, এরপর হচ্ছে 6 গুচ্ছ। এক নাম্বার, হেকেলবার্গের নীতি হলো ডেল এক্স ইন্টু ডেল পি এটা জন্য ইকুয়াল এস ডিভাইডেড টু পি। এখানে ঠিক আছে। 2 নাম্বার না, এটা ঠিক নাই। নাম্বার ডেল ইন্টু ডেল টি, তিনটা ঠিক আছে। তাহলে 1 3 এই দুটো ঠিক আছে। তাহলে একের হবে কি, ক। স্বাধীনভাবে অনিশ্চয়তা নীতি অনুযায়ী অবস্থানের অনিশ্চয়তা শূন্য হলে ভরবেগের অনিশ্চয়তা কি হবে, কি বলছে এখানে, অবস্থানের অনিশ্চয়তা। দ্যাট মিনস ডেল এক্স যদি শূন্য হয় তাহলে ডেল পি কি হবে, ডেল পি কি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি জানি, মাত্র দেখলাম ডেল এক্স ইন্টু ডেল পি এটা দ্বারা ইকুয়াল এস ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখান থেকে ডেল পি ইকুয়ালস টু হবে, ডেল পি হবে এস ডিভাইডেড বাই 2 পাই ডেল এক্স। ডেল এক্স যদি 0 হয়ে যায় ডেল পি, তাহলে এখানে কি হবে, এস ডিভাইডেড বাই 0, এখানে কি হবে ডেল পি এটা ইনফিনিটি। এখান থেকে কি হবে, অসীম অসীম। তারপর দেখো 3 নাম্বার, নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না, কারণ ইলেকট্রনের শক্তি 4 মেগা ইলেকট্রন ভোল্টের অধিক হয় না, ইলেকট্রনের শক্তি এত হতে হবে। ইলেকট্রনের শক্তি এত হতে হবে, 37.6 মেগা ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রন ইলেকট্রন থাকতে পারবে। ইলেকট্রনের শক্তি যদি এত হয় তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে পারবে, কিন্তু ইলেকট্রনের শক্তি কিন্তু এত না। ইলেকট্রনের শক্তি 4 মেগা ইলেকট্রন ভোল্টের অধিক হতে পারে না। এত ঠিক আছে, কেউ ঠিক আছে। 3 ইলেকট্রন অবস্থান অনিশ্চয়তা এত এর অধিক হবে না, তিনও ঠিক আছে, ঠিক আছে। তাহলে তিনটে রাইট, তাহলে এখানে তিনটে ভুল। শেষে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার এমসিকিউ গুলো আমরা সলভ করে ফেললাম। এরকম ভিডিও তোমরা যদি আরো পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলটা তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আমি এরকম ভিডিও সামনে আরো দিতে থাকবো, যাতে তোমাদের এমসিকিউ, স্পেশালি শাহজাহান তপন স্যারের বিভিন্ন চ্যাপ্টারে এমসিকিউ যেন তোমরা ইজিলি বুঝতে পারো এবং সেগুলো সলভ করতে পারো।